আমি বলবো ইন্ডিয়াতে যদি কোনো রেভলিউশনারি হয়, সিজিআই অ্যান্ড ভিএফএক্সের মধ্যে যদি কোনো রেভলিউশন আনে, দ্যাট ইজ রাওয়ান। দেখো, তুমি যখন একটা সিনেমা বানাচ্ছ, যেটা অ্যানিমেশন মুভি হোক বা নর্মাল মুভি হোক, স্টোরি টেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রি প্রোডাকশন স্টেজটা যত ভালো হবে, তত ভালোভাবে তুমি এক্সিকিউট করতে পারবে, আর তত ভালো তোমার প্রোডাক্টটা এন্ডে গিয়ে হবে। গেমিংয়ে যদি তুমি কাজ করতে দাও, তার জন্য কিন্তু গেমে তোমাকে অ্যাডিক্টেড হতে হবে না, কিন্তু তোমাকে গেমটা খেলতে হবে, গেমের ব্যাপারে একটু জানতে হবে। দেখো, ভিএফএক্স আর সিজিআই শুধুমাত্র যে ফিল্মের ইউজ হয় তা নয়, এখন মেডিকেল লাইনেও ইউজ হচ্ছে, মানে সফটওয়্যারস, গেমিং, ফোনস, ওয়েবসাইট, এটা একটা পার্ট চলে গেল। এখানটা প্রচুর স্কোপ, হিউজ। সবাই বলছে এআই তো চলে এসছে, আর কি থাকবে ভিএফএক্স ইন্ডাস্ট্রি। এটা পুরোপুরি একটা মিথ। এআই ইজ লাইক আ ফান টুল রাইট নাও। এআই ক্যান নট রিপ্লেস হিউম্যান, নেভার এভার। আজকে আমাদের সঙ্গে আছে হীরক সরকার। আমরা আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবো। সোল কানেকশন পডকাস্টে আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আমার পার্সোনালি খুবই ইন্টারেস্টিং লাগে। সেটা হলো ভিএফএক্স। এই যে একটা বড় টার্ম ভিএফএক্স। হীরক অনেকগুলো বড় বড় প্রজেক্টের ভিএফএক্সের দায়িত্বে ছিল। বলিউড, হলিউড, এরকম বেশ কিছু প্রজেক্ট করেছে হীরক, এবং ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেকগুলো প্রজেক্টের সঙ্গে ছিল। তার মধ্যে কোনো উল্লেখযোগ্য প্রজেক্ট? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ভাইয়া। খুবই ভালো লাগছে এসে, নতুন সেট আপ। কংগ্রাচুলেশনস ফর দ্যাট। থ্যাংক ইউ। যেটা তুমি বলছিলে যে আমি মোটামুটি অনেকগুলোই ভিএফএক্সের কাজ করেছি, মুভিজে কাজ করেছি, ইভেন কি অ্যাডসেও কাজ করেছি। আর হচ্ছে কি আমার সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স বলবো যখন আমি সোনি পিকচার্সের সাথে কাজ করেছি, আর ভায়াকম 18-এর সাথেও কাজ করেছি। সো তারা খুবই মানে প্রেসাইজলি কাজ করে, আর তাদের প্রত্যেক কটা কাজ যত মানে খুবই নিয়ম মাফিক হয়, আর খুবই ভালোভাবে হয়। এক্সিকিউশন ওয়াজ মানে দুর্দান্ত। আচ্ছা, তো ওখানটা আমার এক্সপিরিয়েন্সটা খুব গ্যাদার হয়েছে। বেশ। তো আমরা আজকে কথা বলবো বা তোমার থেকে জানতে চাইবো, যেহেতু তুমি একজন এক্সপার্ট ইন দিস ফিল্ড। আমরা সাধারণভাবে ভিএফএক্স বলতে যা বুঝি, বা যেটা ভিএফএক্স এই শব্দটার সঙ্গে আমাদের এখন পরিচিতি আছে, সাধারণ মানুষও জানে ও ওইটার না ভিএফএক্স ভালো ছিল না, ওটার না ওই লাস্ট সিনের সিজিটা ভালো ছিল না, এইসব কথাবার্তা আজকালকের দিনে লোকে বলে। এক্স্যাক্টলি। বাট তার মানে এই ভিএফএক্স, এই যে মানে পুরো বিষয়টাকে যে অন্যভাবে করা হয়, ক্রোমা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়ে মানুষের নলেজটা বেড়েছে। সেই কারণে ভিএফএক্স নিয়ে আমার মনে হলো ভিএফএক্স নিয়ে একটা এপিসোড করা যায়। প্রথম প্রশ্ন যেটা করি তোমায়, সেটা হলো ইন্ডিয়াতে ওভারঅল ওয়ার্ল্ডের মার্কেট এই মুহূর্তে ভিএফএক্স এর একটা হিউজ মার্কেট, প্রচুর বড়। এবং ইন্ডিয়াতে আমার যতদূর মনে হয়, আমি যতদূর পড়ছিলাম, 107 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস। 107 বিলিয়ন, মানে ইট ইজ মোর দেন 1000 কোটি। ইন্ডিয়া আস্তে আস্তে যখন আমরা শুরু করি, সিনেমা যখন প্রথম শুরু হয়, তখন আমরা ভিএফএক্স দেখতাম। ভিএফএক্স কি, মানে আমরা আস্তে আস্তে বুঝিনি তখন, কিন্তু ভিএফএক্স হচ্ছিল তখন। মানে আমি বলছি 2001 স্পেস ওডিসিতে ভিএফএক্স হয়েছিল নিজের মতো করে, তার আগেও ভিএফএক্স হয়েছে, এবং ভিএফএক্সটা রেভলিউশনাইজ করেছে, এখন অনেক বেশি রিয়েলিজমের কাছাকাছি এসেছে। এই রেভলিউশনটা কিরকম ছিল, এবং তার মধ্যে ইন্ডিয়া কিভাবে পার্ট হয়েছে এই রেভলিউশনটার? দেখো, তুমি যদি এখন ইন্টারনেটে সার্চ করো যে ফার্স্ট ভিএফএক্স মুভি অফ দিস ওয়ার্ল্ড, তো একটা হলিউড পিকচারের নাম আসবে, উইচ ইজ 1982-তে রিলিজ হয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে ট্রন। আচ্ছা। ডিরেক্টর ওয়াজ স্টিভেন, আমি লাস্ট নেমটা ভুলে যাচ্ছি। বাট ইন্ডিয়াতে তুমি যদি বলো, ইন 1969 একটা মুভি বেরিয়েছিল, যেটা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মুভি ছিল, আর ডিরেক্টর ছিল আমাদের সত্যজিৎ রায়। সিনেমাটার নাম ছিল গুপিবাইন বাঘাবাইন। কারেক্ট। ওইগুলো ছিল তখনকার দিনের একদম র ভিএফএক্স। যখন ওই ভূতের সিনটা আসছিল, বাঁশবাগানের ওই সিনটা,
তখন কিন্তু এত কম্পিউটারাইজড এত কিছু রেভলিউশনারি ছিল না Correct. জিনিসপত্র, বাট তখনও ওই লেভেলের থিঙ্কিং করে ওটাকে এক্সিকিউট করে রিলিজ করা আর এত বড় হিউজ হিট, দ্যাট ওয়াজ ফার্স্ট। আমি বলবো তো ওটাই ইন্ডিয়াতে আমার মনে হয় যে আমার দেখা কাজগুলোর মধ্যে VFX প্রথম ভিএফএক্সে মনে হয় ওটাই ছিল। তখন হয়তো ভিএফএক্স টার্মটা ছিল না, ওটা হয়েছিল স্পেশাল এফেক্টস বলা হতো, আর স্পেশাল এফেক্টসটাকে অনেক দিন ধরেই টানা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভিএফএক্স special effects ই বলা হতো, হ্যাঁ ঠিক। ভিএফএক্স টার্মটা পপুলার হয় কিন্তু রাওয়ান সিনেমার পর থেকে, মানে আচ্ছা, যারা মানে অডিয়েন্সের কাছে বেশি Correct, পপুলার হয়। correct. আমি যেটা তোমায় বলছি সেটা হলো গোপীজ্ঞান বাঘাবানের কথা শুনে আমার মনে হলো যে সেই সময় তো এখন যেমন কম্পিউটারে দুটো লেয়ার করে ডিসলভ করে দেওয়া যায়, এটা জানি না যারা একটু টেকনিক্যালি জানেন তারা হয়তো বুঝতে পারছেন, দুটো লেয়ার করে ডিসলভ করে দেওয়া যায়, মানে একটা ছবির উপর আরেকটা ছবি দিয়ে ওটাকে মানে কোন ছবিটা বেশি দেখা যাবে সেটা করা যায়। কিন্তু সেই সময় তো এই টেকনোলজিটাই ছিল না, তো রিলের উপর রিল বসিয়ে ওই রকম ওই রিলটাকে একটুখানি কম এক্সপোজ করে এটা বিরাট একটা দক্ষতার মতো ব্যাপার। দারুণ দারুণ। কারণ তুমি দেখো তখন যে পোস্টারগুলো রিলিজ হয়েছিল ওটা কিন্তু নর্মাল ছবি তোলা পোস্টার নয় বা হাতে আঁকা নর্মাল পোস্টার নয়, ওটা টোটালি যেটাকে বলে এখন আমরা যেটাকে বলি ইলাস্ট্রেটর, ওটা ইলাস্ট্রেশন করেই কিন্তু পোস্টারটাকেও বানানো হয়েছিল। হ্যাঁ, সত্যি। উনি ইলাস্ট্রেশনের কাজ অনেক করতো, উনি ম্যাগাজিনও নিজের ইলাস্ট্রেশন Right, করতো। right. তো তখন থেকে কিন্তু চলটা ছিল, কোথাও একটা গিয়ে বেঙ্গলি সিনেমাতে এটা হারিয়ে গেছে, ইন্ডিয়ান সিনেমাতেও বলতে গেলে এটা হারিয়ে, ইন্ডিয়ান সিনেমাতে না এটাকে ভিএফএক্সটাকে না অ্যাজ এ এডিটিং পারপাস টুল পারপাস ইউজ করা হতো। মেইন স্ট্রিম ভিএফএক্স মুভি বা ভিএফএক্সটা যে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে ইন্ডিয়ান সিনেমাতে, এটা কেউ জানতো না তখন। তুমি রাওয়ানের কথা বললে, রাওয়ান মানে আমার মনে হয় শাহরুখ খানের যে রাওয়ান, ইয়েস ইয়েস ইয়েস, RAONE, ইয়েস RA.ONE। হ্যাঁ এটা বলছো তুমি, এই সিনেমাটা থেকেই ভিএফএক্স সবচেয়ে বেশি পপুলার হয়। কেন বলছি দেখো, ওর আগেও কিন্তু অনেক সিনেমা বেরিয়েছে, ক্রিশ বেরিয়েছে, কোই মিল গয়া বেরিয়েছে, উইচ ইজ খুবই বড় বড় হিট, হ্যাঁ, বাট ওখানটায় না তখনও ভিএফএক্সের টার্মটা কেউ জানতো না। ইভেন কি ক্রিশ যখন একটা অ্যাওয়ার্ড, আমার মনে আছে তখন আমি অনেক ছোটো ছিলাম, অ্যাওয়ার্ড পেয়েছিল অ্যাজ এ স্পেশাল এফেক্টস, বেস্ট স্পেশাল এফেক্টস, বেস্ট ভিএফএক্স কিন্তু তখন বলতো না। আমার মনে হয় এর সঙ্গে আর একটা কারণ জড়িয়ে আছে, সেটা হলো স্পেশাল এফেক্টস বলতে সেই সময় যে ওরার সিন বা ইত্যাদি ইত্যাদি সেগুলোকে ওয়্যার দিয়ে, মানে ওয়্যার দিয়ে যখন জাম্প করছে তখন পেছনে দড়ি দিয়ে টেনে ইত্যাদি ইত্যাদি করেছে। কিন্তু এখনকার ক্ষেত্রে তো সেটা অনেকটা বেশি একটা ছোট স্পেসের মধ্যে ঘটে যায় এবং পুরো বিষয়টা রিয়েলিটিটাই তৈরি করে ভিএফএক্স। ওটাই বলছি তখন মানে ওই ফিল্মগুলো, কোই মিল গিয়ার কথা বলছি, ক্রিশের কথা বলছি, এগুলো না পুরোটাই বলতে গেলে 70%ই শ্যুট হয়েছিল ক্যামেরাতে, নর্মাল ক্যামেরাতে, বাট রাওয়ান ওয়াজ সামথিং ডিফারেন্ট। দ্য হোল মুভি ওয়াজ শট ইন মান্নাত। আচ্ছা, এক্স্যাক্টলি। ওখানটা যে দিলদারা গানটা আছে না, দিলদারা দিলদারা, ওটা মনে হচ্ছে তুমি লন্ডনে শ্যুট করা হয়েছে, সাইকেল চালিয়ে আসছে লন্ডনে, বাট ওটা টোটালি ওয়াজ গ্রিন স্ক্রিন। সো সিজিআই থেকে গ্রিন স্ক্রিন কি আমি একটু যারা জানেন না তার জন্য বলে দিই। গ্রিন স্ক্রিন হলো ধরুন আমি বসে আছি, ও বসে আছে, এটা আমি বলছি, হ্যাঁ আমাদের পেছনে একটা গ্রিন স্ক্রিন থাকলে আমাদেরকে ধরে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া যাবে, গ্রিন স্ক্রিনটা কেটে বেরিয়ে যাবে, ওই গ্রিন স্ক্রিনটা রিপ্লেস হয়ে যায় ব্যাকগ্রাউন্ড দিয়ে। এবার সেটা মানে অনেক কমপ্লেক্স ব্যাপার, সোজা করে এটা বোঝাতে গেলে এটা বোঝা যায়, এইটুকুই বোঝা যায়। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে রাওয়ান হচ্ছে ফার্স্ট আউট অ্যান্ড আউট ভিএফএক্স অ্যান্ড সিজিআই মুভি। দেখো দর্শক যখন একটা ভিএফএক্স মুভি বা একটা এরকম সিজিআই মুভি দেখে না, তখন দর্শকের কাছে দুটো জিনিস নজরে আসে, দুটো জিনিস চোখে পড়ে। একটা হলো ইনভিজিবল ভিএফএক্স, যেটা দর্শক বুঝতে পারে না যে এটা এই সিনটার মধ্যে ভিএফএক্স ইউজ করা হয়েছে। তুমি যেটা এইমাত্র বলে দ্যাট ইজ গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন হয়ে গেল, রোটো হয়ে গেল। তুমি যে বললে ক্রিশ জাম্প করছিল, পেছনে দড়ি ছিল কিন্তু দড়িটা রিমুভ হয়ে গেছে, কিন্তু দর্শক জানে না। দর্শক ভাবছে যে সত্যিই হয়তো অতটা উঁচু করে বা কোনো ক্যামেরা এফেক্ট নিয়ে করা হয়েছে, কিভাবে করা হয়েছে দর্শক জানে না। এখন ওটা অনেকটা পপুলার হয়েছে। তার আগে হঠাৎ তুমি এই কথাটা বলাতে একটা জিনিস আমার মনে পড়লো, আগে একটা সময় ছিল, আমি জানি না তুমি সেই সময়টার পার্ট ছিলে, কিন্তু আমাদের সময় অনেকেই বলতো ক্যামেরার কাজ দারুণ, মানে দ্যাট মিনস যে ক্যামেরার কাজ দারুণ মানে কোনো একটা স্পেশাল এফেক্ট ইউজ করা হয়েছে। এটা আমরা ছোটবেলায় বলতাম, সরি ফর ইন্টারাপ্টিং, বাট এটা একটা একদম ঠিক বলেছো বলে মনে হলো। একদম ঠিক বলেছো, কারণ একটা মুভি বেরিয়েছিল জজন্তরম মমন্তরম। হ্যাঁ, তো
তো ওখানটায় লোকে ভাবছিল যে ইটস ক্যামেরার কাজ, বাট ওখানটাও যে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে, ব্লু স্ক্রিন ইউজ করা হয়েছে, সেটা অনেকেই জানতো না। তো অডিয়েন্সের কাছে দুটো জিনিস নজরে পড়ে যখন তুমি একটা সিনেমা দেখবে। দু ধরনের ভিএফএক্স অডিয়েন্স দেখতে পায়। একটা হলো ইনভিজিবল ভিএফএক্স, উইচ ইজ ক্রোমা, বুঝতে পারে না যে এটা মানে রয়েছে বা সামথিং, কিছু একটা ভিএফএক্স ওই সিনটার মধ্যে হয়েছে। আরেকটা হচ্ছে ভিজিবল ভিএফএক্স, যেখানটায় একটা আর্টিস্ট নিজের ভিএফএক্স ক্যাপাবিলিটিটা, নিজের ট্যালেন্টটাকে খুব দারুণভাবে শোকেস করতে পারে। তোমাকে যদি এক্সাম্পল দিই, রাওয়ানের এক্সাম্পল দিচ্ছি। যখন রাওয়ানের ফর্মেশনটা হচ্ছে, ওই স্কোয়ার পিক্সেলগুলো যেগুলো ওই যেই সিনটা হচ্ছে, দ্যাট ওয়াজ টোটালি সিজিআই, পুরোটা আউট এন্ড আউট সিজিআই, মানে পুরোটা কম্পিউটার জেনারেটেড। ইয়েস, সিজিআই মানে হচ্ছে কম্পিউটার জেনারেটেড ইমেজরি, সিজিআই, অ্যান্ড ভিএফএক্স হচ্ছে ভিজুয়াল এফেক্টস। ভিজুয়াল এফেক্টস হচ্ছে লাইক গ্রিন স্ক্রিন, ক্রোমা, মানে যেখানটায় ক্যামেরাও কাজ হচ্ছে আর এডিটিং পারপাসে গ্রিন স্ক্রিনেরও কাজ হচ্ছে। শ্যুটও হচ্ছে ক্যামেরাতে, বাট ওটাকে গ্রিন স্ক্রিনটা বা ব্লু স্ক্রিনটাকে রিমুভ করে দিয়ে অন্য জায়গা কিছু তৈরি করা হচ্ছে, বা 3D কোনো এলিমেন্ট অ্যাড করা হচ্ছে। দ্যাট ইজ ভিএফএক্স শট। আর সিজিআই শট ইজ আউট অ্যান্ড আউট কম্পিউটার জেনারেটেড, আউট অ্যান্ড আউট, লাইক ম্যাক্স, মায়া, মাডবক্স, এগুলোতে জেনারেট, মানে যেখানে ওই রিয়েলিটিটাই ওই প্রথম কম্পিউটারেই ক্রিয়েট করা হচ্ছে। আর যেটা তুমি বলছো আর একটুখানি আমার মনে হলো ক্লিয়ার করা যায় এইভাবে, যেখানে রিয়েলিটিও আছে আর সঙ্গে অ্যাডেড কিছু আছে, সেটা হলো ভিএফএক্স। আর সিজিআই হলো শুধুমাত্র কম্পিউটার থেকেই জেনারেট হচ্ছে একটা জিনিস, যেটার আসলে রিয়েলে কোনো এক্সিস্টেন্স নেই, এক্স্যাক্টলি কোনো এক্সিস্টেন্স নেই। এটাই হলো ডিফারেন্স। তো ওটাই হচ্ছে ভিজিবল ভিএফএক্স, হুইচ ইজ সিজিআই, যেটা অডিয়েন্স দেখতে পাচ্ছে যে হ্যাঁ খুব ভালো। ওখানটাই অডিয়েন্স কিছু জাজ করে যে স্পেশাল এফেক্টটা ভালো হলো না, ভিএফএক্সটা ঠিক ভালো লাগলো না, ঠিক জমলো না, কারণ ওখানটায় আর্টিস্ট কোনো কারণে, হয়তো প্রোডাকশনের কারণে বা কারণে, সেই ভিএফএক্সের কোয়ালিটিটা সেরকমভাবে দিতে পারেনি। কিন্তু রাওয়ান শুরু থেকে শেষ অবধি টপ নচ কোয়ালিটি দিয়েছে, যেটা এখনো পর্যন্ত এত বড় বড় বাজেটের মুভি রিলিজ হচ্ছে, লাইক আদিপুরুষ, 600 crore মুভি, এবং প্রচুর ভিএফএক্স এর টোটালি আউট, পুরোপুরি সিজিআই ফিল্ম বলতে গেলে, কিন্তু ওই কোয়ালিটিটা দিতে পারছে না যে কোয়ালিটিটা রাওয়ান দিয়েছিল। তো আমি বলবো, ইন্ডিয়াতে যদি কোনো রেভলিউশনারি হয়, সিজিআই অ্যান্ড ভিএফএক্স এর মধ্যে যদি কোনো রেভলিউশন আনে, দ্যাট ইজ রাওয়ান। করে দেখিয়েছে, একটা মানে একটা মাইলস্টোন সেট করে দিয়েছে, ওটাকে ক্র্যাক করা এখন খুব টাফ হয়ে যাচ্ছে। দেখো, ব্রহ্মাস্ত্র রিলিজ হয়েছিল, ব্রহ্মাস্ত্র আউট অ্যান্ড আউট টোটালি খুবই ভালো বলবো আমি, বিকজ মানে যেই বাজেটের মধ্যে ওরা করেছে, আর স্পেশালি দ্য ক্লাইম্যাক্স সিন, যেখানটা কেওসটা শুরু হলো, ওই সিনটা আমার খুবই ভালো লেগেছে। আউট অ্যান্ড আউট ব্রহ্মাস্ত্রের ওয়ার্ক খুবই ভালো লেগেছে, মানে ভিএফএক্স এর কথা বলছি আমি, নট স্টোরিতে যাচ্ছি না। বাট রাওয়ানের না, মানে তখনকার দিনে যেই জিনিসগুলো ইউজ হয়েছিল, যেটা এখন ইউজ করা হচ্ছে, যখন মার্ভেল আর ডিসিও কিন্তু ওইগুলো ইউজ করতো না, লাইক ডিজি ডাবল। রাওয়ানে এমন শট আছে যেখানটা শাহরুখ খান নেই, কিন্তু দেখাচ্ছে শাহরুখ খান অ্যাকশন করছে। সো দ্যাট ইজ ডিজি ডাবল, টোটালি দ্যাট ওয়াজ ক্রিয়েটেড ইন সিজিআই। শাহরুখ খানের একটা টোটালি ইন, মানে পুরো ফুল 3D মডেল, এক্স্যাক্টলি বানানো হচ্ছে, যেটা হলো 3D, মানে 3D তে, এবং সেটা সিজিআই পুরো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে বলি, মানে এটা আরেকটুখানি ভালো করে বলতে গেলে, যেটা হচ্ছে বডি ডাবল ইউজ করা হয় স্টান্টের জন্য। তো এই ভিএফএক্স শটগুলোর জন্য ডিজি ডাবল ইউজ করা হয়। এটা পুরোপুরি তোমার একটা 3D ক্যারেক্টার বানিয়ে দেওয়া হবে, ওটাকে রিক করে অ্যাকশন করাবে ডিজিটাল ডাবল আর কি, ডিজিটাল বডি ডাবল। ইয়েস, বুঝতে পেরেছি। আচ্ছা, এইরকম ঘটনা রাওয়ানে ঘটেছে, আর পুরোপুরি সবকিছু ইউজ হয়েছে ওর মধ্যে, প্রত্যেকটা ভিএফএক্স এর জিনিস। ওখানটায় যখন রাওয়ানের স্যুটটা বানানো হচ্ছিল, মানে স্পেশালি G1-এর শ্যুট শাইন করছিল না সেরকমভাবে, মানে ভালো লাগছিল না দেখতে শ্যুট করার পর। তো শাহরুখ খানের পছন্দ হয়নি। তো যে সিইও, তাদের মধ্যে যে সুপারভাইজার যারা ছিল, তাদের মধ্যে মিটিং বসলো, তারা একটা এআই ইঞ্জিনিয়ারকে হায়ার করলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার। আই এম টকিং অ্যাবাউট 2010-11। তখনকার দিনে দে হায়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, যে ওর স্যুটটার মধ্যে আরেকটা ইমপ্লিমেন্ট করে, আরেকটা লেয়ার বসিয়ে, মানে কম্পিউটার জেনারেটেড লেয়ার বসিয়ে, ওটাকে মানে দেখবে হার্টটা ব্লিঙ্ক করছে জীবনের, ওই জিনিসগুলো দিল। ইটস এ ভেরি কমপ্লেক্স থিং, বাট দেখতে ইজ আউট অ্যান্ড আউট ক্লাস। বেশ। তো তুমি বলছো এই রেভলিউশনের পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মাইলস্টোন হলো রাওয়ান। আমি তো বলবো হ্যাঁ,
বেশ সিনেমার দিক দিয়ে। এখন তো ব্যাপারটা অনেক বেশি ইয়ে হয়ে গেছে, মানে অনেকটা অনেক বেশি কি বলবো, হলিউডে বলো ইন্ডিয়াতেও বলো সমস্ত সিনেমাতেই ভিএফএক্স ইজ মাস্ট। সিনেমা কেন, যে কোনো সিরিজ হোক, কন্টেন্ট, যে কোনো কন্টেন্টেই যে কোনো কন্টেন্টে ভিএফএক্স আছে, হ্যাঁ এখন থাকতেই হবে। এই ভিএফএক্স বিষয়টা আমি যেটা বুঝলাম, তার মানে অনেকটা বড় একটা এরিয়া যেখানে অনেকগুলো ছোট ছোট জব রোলস আছে। যারা এটা শুনছে, যাদের ভিএফএক্স এ ইন্টারেস্ট আছে, কি ধরনের জব রোলস হয় ভিএফএক্স ওয়ার্ল্ডে, সেটা যদি একটুখানি বেসিক, মানে অনেক রকম হয় নিশ্চয়ই, আমি বলছি বেসিক কয়েকটা কি ডিভিশন করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি। দেখো, ভিএফএক্স আর সিজিআই শুধুমাত্র যে ফিল্মের ইউজ হয় তা নয়, এখন মেডিকেল লাইনেও ইউজ হচ্ছে। এখন ফোনের যে প্রত্যেক কটা অ্যাপস তুমি দেখছো, এই অ্যাপগুলোকে ডেভেলপ করার আগে ডিজাইন করা হয়, আর সেটাকে বলে ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইনিং। একটা সফটওয়্যার ডিজাইন করা হয়। বা ধরো তুমি যেমন উইন্ডোজ ইউজ করো, দেখবে প্রত্যেক কটা ভার্সন যখনই উইন্ডোজ 8, 9, 10, 11 এগুলো আসছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওটার কাজ হচ্ছে ওই কাজটাকে বলে ইউএক্স ইউআই ডিজাইনিং। তো ওটা ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইনার্সরা করে। ইউএক্স আর ইউআই এর মানে কি? ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স, লাইক তোমাকে যদি এটার একটা এক্সাম্পল দেই, দেখবে আগে কেচাপের বোতলটা, যখন আমরা প্রথম কেচাপের শিশি কিনতাম, তখন ওই বোতল করা হলো, লাইক ছিপি খুলে আমরা কেচাপ ঢালতাম। বাট ওই এক্সপিরিয়েন্সটাকে একটু চেঞ্জ করার জন্য ওখানে একটা স্কুইজি লাগিয়ে দিল। এখন আর বোতলটা খুলতে হবে না, তুমি জাস্ট প্রেস করবে, পড়ে যাবে। যেমন হ্যান্ড ওয়াশ যখন মার্কেটে নতুন লঞ্চ হয়েছে, তখন আমরা হাতে ঢেলে করতাম, বাট তারপরে ওই প্রেসের বাটনটা আসলো। তো ওখানটা ইউজার এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হলো, আর প্লাস ইউজার ইন্টারফেসটাও চেঞ্জ হলো, বোতলের ডিজাইনটাও চেঞ্জ হলো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, কারেক্ট, হ্যাঁ। সো দ্যাট ইজ ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইনিং। তো এইটা পুরোপুরি কর্পোরেট ওয়ার্ল্ড, মানে সফটওয়্যারস, গেমিং, ফোনস, ওয়েবসাইট, এটা একটা পার্ট চলে গেল। এখানটা প্রচুর স্কোপ, হিউজ। লাইক মানে কত টাকার যে স্যালারি হতে পারে একটা ইউএক্স ইউআই ডিজাইনারে, মানে ধারণার বাইরে। আর সব ক্ষেত্রেই, নট অনলি ইউএক্স ইউআই ডিজাইনিং, গেমিংয়ে চলে যাও তুমি, ভিএফএক্স আর ফিল্ম মেকিংয়ের মধ্যে তোমাকে যদি কয়েকটা কথা বলি, মানে অনেক জব রোলস আছে। বেসিক জব রোল যেটাকে যদি বলি, যেমন গ্রিন স্ক্রিন, রোটো, কম্পোজিটর, লাইটনিং আর্টিস্ট, 2D ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, প্রচুর আছে। মানে আমি যেটা একটু লেমন টার্মে বোঝার চেষ্টা করি, সেটা হলো একটা পার্টিকুলার সিন তৈরি করতে অনেক রকমের কাজ প্রয়োজন হয়, এবং সেই সবগুলো মিলে একটা সিন তৈরি হয়, পারফেক্ট সিন তৈরি হয়। এবং সেখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা এক্সপার্ট আছে, রয়েছে। এক্সপার্টদের সুপারভাইজার রয়েছে, তাদের আন্ডারে 4-5টা ছেলে হোক, 10-20টা ছেলে হোক কাজ করছে। সেইটা ধরো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা। বুঝেছি। এবার তার মানে ইট ইজ এ কমপ্লেক্স স্ট্রাকচার, কমপ্লেক্স হায়ারার্কি। এই হায়ারার্কি এবার অবভিয়াসলি যে কারো ভিএফএক্স এ ইন্টারেস্ট আছে, যে কারো ভিএফএক্স শিখতে ইন্টারেস্ট আছে, জানতে ইন্টারেস্ট আছে, তারা আমার মনে হয় যখন এটার মধ্যে ঢুকবে, এই পুরো বিষয়টার মধ্যে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড আমার ইন্টারেস্ট এরিয়া কোনটা। যখন ধরো কেউ অ্যাপ্লাই করছে ভিএফএক্স এর, আমাদের যেমন ইনস্টিটিউটে আসে বাচ্চারা, তারা কিছুই জানে, তারা যা বলে যে হ্যাঁ আমরা শিখবো স্যার প্লিজ। তারা যখন আস্তে আস্তে দেখছে, ওরা সিনেমাতে দেখছে অনেক কিছুই, সিনেমাটা পুরোটা দেখছে, তারপরে যখন আস্তে আস্তে জানতে পারছে, আচ্ছা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বলে, আচ্ছা এটাকে 2D ব্যাকগ্রাউন্ড ইমেজিং বলে, আচ্ছা এটাকে 3D ম্যাপিং বলে, তখন ওরা বুঝতে পারে যে আচ্ছা এই ব্যাপার। তখন যখন আবার ওই সিনেমাটা দেখে, তখন ওরা নিজেই ডিটেক্ট করতে পারে যে এখানটায় গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে, এখানটায় 3D ম্যাপিং ইউজ করা হয়েছে, এখানটায় রিগিং ইউজ করা হয়েছে, এখানটায় রোটো ইউজ করা হয়েছে। যত একটা ছেলে যখন ঢুকছে এই ফিল্ডে, তখন হয়তো আননোন, ওর কাছে অনেক কিছুই জানে না, বাট আস্তে আস্তে ও বুঝতে পারে যে এটা একদম ঠিক। মানে আমার সেটাই মনে হলো যে, এবং আস্তে আস্তে এটাও বুঝতে পারে যে ওর ইন্টারেস্ট এরিয়া, এক্স্যাক্টলি ওর ইন্টারেস্ট এরিয়াটাও তখন না যে হ্যাঁ আমি 3D মডেলিং আর্টিস্ট হব, বা আমি রোটো আর্টিস্ট হব, বা আমি ইলাস্ট্রেশন করব, বা আমি ইউএক্স ইউআই ডিজাইনিংয়েই যাব, বা আমি অ্যানিমেশনেই থাকবো। আর এবার অ্যানিমেশনের কথা বলে মানে মোটামুটি আমরা এই সেগমেন্টটা কনক্লুড করার জন্য একটা জিনিস বলতে পারি যে অনেক রকম স্কোপ আছে, অনেক রকম ইন্টারেস্ট এরিয়াও আছে। যাদের ইন্টারেস্ট আছে তারা বিভিন্ন কিছুর দিকে যেতে পারেন, প্রচুর স্কোপ। আচ্ছা, এবার অ্যানিমেশন বিষয়টা আমি দেখছিলাম তোমার সঙ্গে পডকাস্টটা করার আগে, আমি একটু নিজে পড়াশোনা করছিলাম। গত বছর মানে 2023-এর
নেটফ্লিক্সের মোস্ট ওয়াচড সিনেমার 10টা সিনেমার নাম দিয়েছে, তার মধ্যে প্রথম 3টে অ্যানিমেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তো তার মানে সারা ওয়ার্ল্ডে অ্যানিমেটেড সিনেমা দেখার একটা প্রচণ্ড চল আছে। হ্যাঁ এবং আরেকটা ইনফরমেশনও আছে, আরেকটা ট্রিভিয়া আছে, সেটা হলো তার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স ইজ এ মেজরিটি। মানে একটা বড় সেগমেন্ট ইন্ডিয়ার অডিয়েন্স অ্যানিমেশন সিনেমা দেখতে ভালোবাসে এবং দেখে। ইন্ডিয়ার অ্যানিমেশন সিনেমা, ইন্ডিয়ার তো ভিএফএক্সে এত কিছু করছে, এত রকমভাবে ভিএফএক্সে উন্নতি করছে, সেই অর্থে মার্কেটটা বড় হচ্ছে, এরকম সিনেমা আসছে যেগুলো খুব ভিএফএক্স হেভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ায় অ্যানিমেটেড ফিল্ম যাকে বলে, মানে পিকসারের মতো একটা স্টুডিও, এটা কেন ইন্ডিয়ায় হয়নি বা হচ্ছে না? দেখো ইন্ডিয়ার যদি আমি হিন্দি সিনেমারই তোমাকে যদি এক্সাম্পল দিই, এটা একটা না রুট ফলো করে, একটা একটা ওয়ে ফলো করে, যেটাই ওদের কাছে একটা হিট হয়ে গেল। ধরো দাবাং, বা ধরো সলমান খানের ক্যারিয়ারে যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক ওয়ান্টেড হিট হয়ে গেল, এরপর সলমান খান কিন্তু একই ধরনের সিনেমা করে গেল, আর অডিয়েন্স ওটাই দেখছে। সলমান খান কিন্তু তার মাঝখানে একটা সিনেমা করেছিল মিস্টার অ্যান্ড মিসেস খান্না কাইন্ড অফ একটা নাম ছিল সিনেমাটার, কিন্তু ওটা চলেনি, কারণ ওখানটায় সলমান খানের সেই সোয়াগ, সেই অ্যাকশন সেটা নেই। তো অডিয়েন্স খাচ্ছে না, সলমান খানকে ওরকমভাবে নিতে পারছে না। তো এটা ইন্ডিয়ানস মানে হিন্দি সিনেমার বেসিক্যালি আমি বলবো যে এটা একটা প্লাস পয়েন্টও, আবার নেগেটিভভাবেও অনেকে দেখে। দেখো একটা সিনেমা বানানোর আগে না ইকোনমিক্সটা জানাটাও খুব দরকার, যে আমার সিনেমাটা কতটা চলবে, এটা জানা কিন্তু ভুল নয়, অবশ্যই এটা কিন্তু একদম মানে ভাবা উচিত। না, একদম ভাবা উচিত, অবশ্যই ভাবা উচিত। তো একটা প্রডিউসার বা একটা ডিরেক্টর যখন সিনেমা বানাবে, তখন সে চায়, দুজনেই চাইবে যে আমার সিনেমাটা চলুক, লোকে দেখুক। একদম, আর লোকে দেখুকের সঙ্গেই কানেক্টেড দ্য ইকোনমিক্স। হ্যাঁ, যত বেশি লোক দেখবে, যত বেশি লোক দেবে তত হ্যাঁ রেভিনিউ জেনারেট হবে। তো সেটা ভেবে যখন সিনেমা বানাচ্ছে, তখন এক ধরনেরই একটা সিনেমা চলতে থাকছে। যেমন শাহরুখ খান একই জনারেরই সিনেমা আস্তে আস্তে করছে, মাঝখানে স্বদেশও করেছে, কিন্তু স্বদেশ কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারে, মানে সেই অর্থে মাস হিট নয়। হ্যাঁ, মাস হিট নয়। তো এর জন্য বলতে পারো যে কোথাও না কোথাও এই অ্যানিমেশনের যেই ফিল্মের যে ব্যাপারটা, অ্যানিমেশন ফিল্ম কিন্তু অনেক আছে। হামতুমের মধ্যেও কিন্তু অ্যানিমেশন ছিল, সাইফ আলি খানের হামতুম বলছি, তার আরও এমনি অ্যানিমেশন মুভিজ প্রচুর আছে ইন্ডিয়ান সিনেমাতে। কিছু আছে, কিছু রিলিজও হয়নি, যেখানটা শাহরুখ খান ভয়েস দিয়েছে, কাজল ভয়েস দিয়েছে। ওরা একটা কোনো একটা প্রোডাকশন হাউস কুছ কুছ হোতা হ্যায়কে একটা অ্যানিমেশন মুভি বানানোর চেষ্টা করেছিল। আচ্ছা, আর তারা করেও ছিল, এক্সিকিউটও করেছিল, ট্রেলারও বেরিয়ে গেছে, তুমি ইউটিউবে সার্চ করলে তো পেয়েও যাবে। মুভিটার নাম হচ্ছে কুচি কুচি হোতা হ্যায়, কিন্তু ওটা রিলিজ করতে পারেনি ওরা। কিন্তু এখন এই ওটিটি প্ল্যাটফর্ম এসে একটা রেভলিউশন ক্রিয়েট করেছে। কারণ আমি তোমাকে বলবো, দ্য লেজেন্ড অফ হনুমান যেটা হটস্টারের মধ্যে রয়েছে, ওটা যে কী পরিমাণে চাহিদা বাড়িয়ে দিয়েছে লোকেদের অ্যানিমেশন মুভি দেখার, দ্যাট ইজ মানে যেটা মানে ধরো যদি অডিয়েন্সের ডিমান্ড ছিল আগের বছর, যদি তুমি বলো যে 100%-এর মধ্যে হয়তো 40% লোক অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করতো, আজকে কিন্তু সেটা 60-65% লোক কিন্তু অ্যানিমেশন মুভি দেখতে চাইছে, বিকজ অফ দ্য কন্টেন্ট। সো কথাটা হচ্ছে কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্ট বানালেই এখন লোকে দেখবে, আর সেরকম লেভেলের বানাতে হবে, যেরকম লেভেলের আর কি হনুমানটা করেছে। আমার খুবই ভালো লেগেছে, দ্য লেজেন্ড অফ হনুমান, খুবই ভালো লেগেছে। দেখো এই যে তুমি কন্টেন্টের কথা বললে, কন্টেন্ট তো অ্যানিমেশন সিনেমা হোক, মানুষ নিয়ে সিনেমা হোক, রিয়েল সিনেমা হোক, রিয়েল সিরিজ হোক, লেখা হোক, বই হোক, এনিথিং, মানে এই পডকাস্টটা হোক, কন্টেন্ট তো সব কিছুর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং অ্যানিমেশন, যেহেতু এটা ফিল্মের কথা বলছি, সিনেমার কথা বলছি, তো অ্যানিমেশন সিনেমায় অ্যানিমেশনটা যতটা ভালো হতে হবে, ঠিক ততটা ভালোই গল্প বলাটা হতে হবে, স্টোরি টেলিং ভেরি ইম্পর্টেন্ট। এটাই আসতে চাইছি। এবার স্টোরি টেলিং তো আমারও একটা মানে আমার কাজেরও একটা বড় পার্ট। যারা অ্যানিমেশনের সঙ্গে কানেক্টেড হতে চায়, হ্যাঁ, যারা অ্যানিমেশনের ভিএফএক্স শিখতে চায়, ভিএফএক্স অনেক রকম মানুষই শিখতে পারে, বাট যারা অ্যানিমেশন করতে চায় তাদের জন্য কি কি খুব ইম্পর্টেন্ট? কারণ আমি অনেক এরকম অ্যানিমেশন দেখেছি যেগুলো অ্যানিমেশন ওয়াইজ ঠিক আছে,
ভালো, কিন্তু ইট ইজ নট কানেক্টিং। তো এটা লোকে কানেক্ট করতে পারে না সেই লোকে স্টোরিটা কানেক্ট দিয়ে। হ্যাঁ, করছে না। এটা কেন হয়, এবং এটা করার জন্য কি কি মানে কি যে অ্যানিমেশনে ঢুকতে চায় তার মাথায় কি কি জিনিস ক্লিয়ার থাকতে হবে? দেখো তুমি যখন একটা সিনেমা বানাচ্ছ, যেটা অ্যানিমেশন মুভি হোক বা নর্মাল মুভি হোক, স্টোরি টেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট। প্রি প্রোডাকশন স্টেজটা যত ভালো হবে তত ভালোভাবে তুমি এক্সিকিউট করতে পারবে, আর তত ভালো তোমার প্রোডাক্টটা এন্ডে গিয়ে হবে। সো প্রি প্রোডাকশনই তোমাকে ডিসাইড করে নিতে হবে আমার এই স্টোরি বোর্ডিং লাগবে, আমার পুরো স্টোরি বোর্ডিং আমাকে সাজিয়ে নিতে হবে, আমাকে আগে স্ক্রিপ্টটা ভালো করে সাজিয়ে নিতে হবে, তার আগে আমাকে ক্যারেক্টারটাকে স্ক্রিপ্টের অনুযায়ী আমাকে ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে হবে। যারা এই ফিল্ডে আসতে চাইছে, বেসিক্যালি যারা এখন 11-12-এ পড়ে আর তারা ভাবছে যে আমি 12-এর পর আমি গ্র্যাজুয়েশনটা আমি এটাতে করব, কারণ অনেক ইনস্টিটিউটে, ইভেন কি আমাদের ইনস্টিটিউটে এখন বিএসসি ডিগ্রি দেয়, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যারাই অ্যানিমেশন নিয়ে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হবে তাদেরকে আমরা বিএসসি ডিগ্রি অফার করি, অনেক গেমিংয়েও, অ্যানিমেশনেও, ভিএফএক্সেও। তো যারা আর কি ঢুকতে চাইছে এই ফিল্ডে তাদেরকে আমি একটাই সাজেশন খুব ভালোভাবে দেব, আহামরি কিছু না, ওদের যেই স্টোরি বুকসগুলো আছে, হিন্দি হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, সেই স্টোরি বুকসগুলোকে মুখস্থ না করে স্টোরি হিসেবে পড়ুক। লাইক একটা সিনেমা দেখতে যেমন ওর এক্সপিরিয়েন্স করছে তার আগে, বা এমনি স্টোরি বুকস যেরকমভাবে পড়ে সেরকমভাবে পড়ুক, কারণ স্টোরি বুকসের মধ্যে না একটা ক্যারেক্টারের ডেসক্রিপশনটাও দেওয়া থাকে। ফর এন এক্সাম্পল আমি যদি বলি, কোনো একটা ক্যারেক্টার, যেমন সুরজ বলে একটা, ধরো একটা হিন্দি বই পড়ছো তুমি, হিন্দির গল্প পড়ছো, সেখানটা থেকে শুরুতেই দেওয়া থাকে सूरज एक बहुत ही तेज स्वभाव का लड़का है, सूरज में गुस्सा बहुत जल्दी आ जाता है। এগুলো হচ্ছে ক্যারেক্টার ডেসক্রিপশন। সো একটা ক্যারেক্টার বানাতে গেলে সেই ক্যারেক্টারের মধ্যে কিছু ভ্যালুজ ঢালতে হয়। শুধু আমি 3Dতে ক্যারেক্টারটা বানিয়ে দিলাম, নাচালাম কুদালাম, ওটাতে কিছু স্টোরি হবে না। হয়তো অ্যানিমেশন কোয়ালিটিটা খুব ভালো হবে, দেখতে খুব সুন্দর লাগবে, বাট আলটিমেটলি কী হচ্ছে, কিছুই হচ্ছে না। সো ক্যারেক্টার ডেসক্রিপশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা, ডেসক্রিপশন দেওয়ার পর ক্যারেক্টারটাকে ডেভেলপ করলাম, ক্যারেক্টারটা কীভাবে কথা বলছে, বইগুলোর মধ্যে কিন্তু সেই ক্যারেক্টারগুলো, ডেসক্রিপশনগুলো, ক্যারেক্টারের যে ডেসক্রিপশনগুলো দেওয়া থাকে। তো স্টোরি বুকসগুলোকে যদি সেরকমভাবে স্টুডেন্টসরা পড়ে, ওদের মাথাটা না খুলবে, যে একটা স্টোরির থেকে কিন্তু আরেকটা স্টোরি ডেভেলপ করার আইডিয়া তোমার মধ্যে চলে আসে। এবং নট অনলি দ্যাট, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বললে, সেটা হলো যে কোনো ক্যারেক্টার, ধরো আমি যদি অ্যানিমেশন ক্যারেক্টার দেখি, আমি যদি ডেক্সটারের কথা ভাবি, আমরা ছোটবেলায় যে ডেক্সটার ল্যাব দেখতাম, ডেক্সটার ল্যাবের ডেক্সটারের কথা ভাবি, ও একটা ও ক্যারেক্টারটাকে দেখে মনে হয় অল টাইম কনফিউজ, আর অল টাইম মাথার মধ্যে কিছু একটা চলছে। এটা তো একটা ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারটা তো অ্যানিমেশনে ওটা তৈরি করা হয়েছে। যেমন ধরো ওর একটা বোন ছিল ডিডি বলে বোধ হয়, তো বোন বা দিদি কিছু একটা ছিল ডিডি বলে, সে সবসময় ওকে বিরক্ত করতো। ওই ক্যারেক্টারটার মধ্যে একটা সবসময় একটা ওই বাবলিনেস ওর মুখের মধ্যে, ওই ফেসের মধ্যে, ওই অ্যানিমেশনটার মধ্যে কিন্তু ইজ অলরেডি দেয়ার। তুমি আমার মনে হয় ওটাই বলার চেষ্টা করছো, যে যেভাবেই হোক ওই ক্যারেক্টারটা যদি অরিজিনাল ক্যারেক্টার না হয়ে ওঠে, তাহলে সেটা অ্যানিমেশনের পক্ষে কোনো কাজ করবে না। শুধুমাত্র অ্যানিমেশনের জন্য না, গেমিংয়ে তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্যারেক্টার ডেভেলপ করতেই হবে তোমাকে, কারণ একটা ক্যারেক্টারটা দিয়ে তুমি গেমটা খেলছো। সেই ক্যারেক্টারটার মধ্যে কিরকম কি কি পাওয়ার্স থাকতে পারে, ক্যারেক্টারটার মধ্যে একটা সাবকনশিয়াস মাইন্ডে কি চলছে, কনশিয়াস মাইন্ডে কি চলছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ক্যারেক্টারটার যেরকম ভাবে সিনেমায় ক্যারেক্টাররা আমরা দেখি এরকম ভাবে ক্যারেক্টারদের, যে ধরো আমি বলছি, ধরো যে কোনো একটা সিনেমা, ধরো গোপী গান বাঘা বাইন তুমি বলেছিলে, ওখান থেকে বলি, বাঘা ক্যারেক্টারটাকে দেখি মনে হয় বেচারা বেচারা টাইপের, দুজনেই গোপীও তাই, মানে ও খুব সরল সাদাসিধা। এটা তো প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এক একটা করে ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা ক্যারেক্টারই থাকে। তুমি বলছো মানে ভিএফএক্স, আমি বলছি অ্যানিমেশন সিনেমা বা এমনি সিনেমার মধ্যে ওই ব্যাপারে কোনো ডিফারেন্স নেই অ্যাকচুয়ালি। একদমই নেই। আচ্ছা, তো যারাই আসতে চাইছে, যারা সত্যি করতে চাইছে, তারা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড তারা খুব ক্রিয়েটিভ হবেই। এটা ক্রিয়েটিভ না থাকলে ওরা এই ফিল্ডে আসবেই না, প্রথম কথা। প্যাশনেট হবেই। তো এগুলো তো আছেই, কিন্তু তার সাথে যেটা থাকতে হবে, সিনেমা দেখো, ভালো সিনেমা দেখো। আর মানে কোনো কিছুতে গেমিংয়ে যদি তুমি কাজ করতে দাও, তার জন্য কিন্তু গেমে তোমাকে অ্যাডিক্টেড হতে হবে না, কিন্তু তোমাকে গেমটা খেলতে হবে।
গেমটা তোমাকে খেলতে হবে, গেমের ব্যাপারে একটু জানতে হবে, একটু জানলে, হ্যাঁ। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার ঢোকার আগে এগুলো তোমাকে করতে হবে। দ্যাট ইজ স্টোরি টেলিংটা তোমাকে একটু ভালো রাখতে হবে। স্টোরিটা কীভাবে শুরু হচ্ছে, কীভাবে শেষ হচ্ছে, ক্লাইম্যাক্সটা কোন জায়গাটায় আসছে, প্রত্যেক কটা স্টোরি বুকের মধ্যেই তুমি পাবে যে এখানটায় গিয়ে মিস্ট্রিটা সলভ হলো। এটা শার্লক হোমসের যদি স্টোরি পড়ে, তো এইখানটায় গিয়ে ক্যারেক্টারের মিস্ট্রিটা আসলো, বা এখানটায় গিয়ে ক্লাইম্যাক্সটা হলো, এখানটায় গিয়ে জানতে পারলো যে লাস্টে খুনিটা কে। তো এই যে সাজিয়েছে স্টোরিটা, এইটা বোঝো। টিচারের কাছে পড়ে বা কোনো প্রাইভেট টিউশনের কাছে পড়ে মুখস্থ করে তোমার নাম্বারটা তো ভালো তুমি পেয়ে যাবে, কিন্তু লাইফ লং তোমার সাথে ওটা থাকবে না। তুমি যদি এই ফিল্ডে আসতে চাও, অ্যানিমেশনের ফিল্ডে যদি কেউ আসতে চায়, আমি ইম্পর্টেন্টলি বলছি, কেউ স্টোরিগুলোকে মুখস্থ করো না বাবা। মুখস্থ করে কিচ্ছু হবে না। মুখস্থ করলে তোমারই ক্ষতি হবে। আমার লাইফের অনেক ইনস্টেন্স আছে যেখানটায় আমি অনেক ভালো প্রজেক্টগুলো আমার হাত থেকে বেরিয়ে গেছে ডিউ টু জাস্ট ফর আমার এই বদভ্যাস একটা ছিল মুখস্থ করে পরীক্ষা দেওয়ার। আমি যদি সেই স্টোরিগুলোকে আমি ওই ফিল্ডেই তো কাজ করছি, আর বেসিক ওরকমভাবেই লাইক একটা ক্যারেক্টার কীভাবে ডেভেলপ হচ্ছে, একটা ক্যারেক্টার কীভাবে ইমপ্রুভ করা হচ্ছে, কীভাবে ইম্প্রোভাইজেশন হচ্ছে, ক্যারেক্টার কীভাবে হাসি দেওয়া হচ্ছে, কেন ক্যারেক্টারটা হাসছে, কেন ক্যারেক্টারটা একটু বেশি বেশি হাসে, কেন ক্যারেক্টারটা বেশি বেশি কাঁদে, এইগুলো তো বেসিক জিনিস আমরা 11-12 পড়ছি। তো তখন যদি ওই জিনিসগুলোকে আমি মুখস্থ না করে যদি ভালো করে পড়াশুনো করে, ভালো করে পড়াশোনা করে ইন দ্য সেন্স, আমি যদি স্টোরিটাকে অ্যাজ এ স্টোরিভাবে পড়তাম, তাহলে আমার মনেও থাকতো, আমার জানাও থাকতো যে হ্যাঁ এরমভাবে স্টোরিটাকে একটা টার্ন দেওয়া যেতে পারে, এরকমভাবে এই দিক থেকে ক্লাইম্যাক্স বার করা যেতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা তুমি পরে আরো বেশি রিয়েলাইজ করেছো। পরে খুব রিয়েলাইজ, পরে কিন্তু প্রচণ্ড এরকম যারা যারা ঢুকবে আমি তাদেরকে ইম্পর্টেন্টলি বলছি, লাইফে এমন ইনস্ট্যান্স আসবে তোমার লাইফে যেখানটায় তুমি প্রচুর বড় বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করার সুযোগ পাবে, কিন্তু তোমার মধ্যে যদি এই বেসিক কোয়ালিটিগুলো মিসিং থাকে তখন তুমি চ্যালেঞ্জ ফেস করবে। এবং তুমি বলছো এই কোয়ালিটিগুলো থাকা খুব দরকার, খুব দরকার। বেশ, কারণ এইগুলোই তোমার ক্রিয়েটিভিটিটাকে আরেকটু জায়গা করে দেবে, তোমার রুমটা আরও বড় করে দেবে, তুমি আরও খেলতে পারবে, তোমার ক্রিয়েটিভ নেচারটাকে আরও খুলে দেবে। আর যত ব্রড হবে তত ভালো করে তুমি তোমার ওই স্টোরি টেলিং ক্যাপাবিলিটিসগুলো, ওই ক্যারেক্টার ডেভেলপিং ক্যাপাবিলিটিসগুলো তুমি তোমার কাজে লাগাতে পারবে, কাজটা আলটিমেটলি ভালো হবে। আরেকটা জিনিস আছে যেটা হলো, ক্যারেক্টার তো ডেভেলপ হয়ে গেল, ধরো কেউ স্টোরিটা বুঝলো, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস তো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইজ দ্য অ্যাক্টিং অফ দ্য ক্যারেক্টার। ইয়েস, এবার অ্যাক্টিংটা একটা তো আছে ভিজুয়াল অ্যাক্টিং, কিন্তু তার সঙ্গে একটা ভয়েস অ্যাক্টিংও তো আছে। ইয়েস, এক্স্যাক্টলি, সেটাও তো বুঝতে হবে। এক্স্যাক্টলি, স্পেশালি ইন অ্যানিমেশন। অ্যানিমেশনে তুমি একটা ক্যারেক্টারকে বানিয়ে রিগিং হচ্ছে যখন একটা ক্যারেক্টারকে বানানো হয়, ক্যারেক্টারের বোনস, মাসল, স্কিন সব বানানো হয়। তো এই বোনসের মুভমেন্টগুলো, এই যে মুভমেন্টগুলো করছে, এগুলোকে সিজিআইতেই করতে হবে, কম্পিউটারেই করতে হবে। তো এই জিনিসটাকে বলা হয় রিগিং, ফেসের এক্সপ্রেশন, লাইক ভুরুটা উঠছে নামছে হাসছে, এগুলো হচ্ছে রিগিং বলে এটাকে। রিগিং আর্টিস্টের কাজ। যেটা তুমি বলছিলে ভয়েস, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যানিমেশন। ভয়েসটাকে খুব ভালো করে জানতে হবে, ভয়েসের কাজ। আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্টসের কাজ আমাদের ইনস্টিটিউটের, আমরা পুরো একদম আউট অ্যান্ড আউট কাজ করাই, আউট অ্যান্ড আউট। লাইক প্রি প্রোডাকশানে আমাদের 6 মাস নেওয়া থাকে, যাতে ও যখন সফটওয়্যারে ঢুকছে তখন যাতে ওর সফটওয়্যারের নলেজটাও পুরোপুরি গ্র্যাব করতে পারে। আচ্ছা, এইখানটা আমি স্টোরি বোর্ডিংটা ইউজ করতে পারবো, আচ্ছা হ্যাঁ এই ফটোশপের এই জায়গাটা দিয়ে আমি একটা পোস্টার ভালো করে বানাতে পারবো। তো প্রি প্রোডাকশন স্টেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভয়েসের জন্যেও ওটা খুব ইম্পর্টেন্ট যে ভয়েস মডুলেশন করা। সো আমি যদি তোমাকে এখন যদি শাহরুখ খানের ভয়েস কাইন্ড অফ আমি যদি তোমাকে ইনঅ্যাক্ট করে বলি, শাহরুখ খান কিরমভাবে কথা বলে, ধরো বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর, লাইক এরকমভাবে শাহরুখ খান কথা বলে। তো এরকম, তো এই কোয়ালিটিগুলো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যখনই তুমি অ্যানিমেশনে কাজ করছো, একটা ক্যারেক্টারকে তুমি ভয়েস দিচ্ছ, আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্ট ক্যারেক্টারটাকে এমনি দৌড় করিয়ে দিচ্ছে, ক্যারেক্টারটাকে এমনি জাম্প করিয়ে দিচ্ছে, ক্যারেক্টারটাকে এমনি হাসিয়ে দিচ্ছে, ওই অ্যানিমেশন হয়ে গেলো, অ্যানিমেশনের ডেমোরিল হয়ে গেলো। ওটা না করে তুমি যদি ভালো করে স্টোরি টেলিংটা শেখো, স্ক্রিপ্টিংটা শেখো, তুমি 5 মিনিটের জায়গায় তুমি 5 সেকেন্ড কি 50 সেকেন্ডের একটা সিন বানাও, যেখানটা ক্যারেক্টারটাকে তুমি কথা বলাও, ভয়েস মডিউল করো,
যেমন থ্যানোসের ক্যারেক্টারটা পুরোপুরি সিজিআই ক্যারেক্টার, কিন্তু থ্যানোসের ভয়েসটা দিয়েছে কিন্তু ভয়েস আর্টিস্ট সেরকমভাবে। লাইক হিন্দিতেই যদি আমি বলি, ডাব করে যারা ডাব করেছে, যেমন ব্রহ্মাंड में कब्जा करने में उतना मजा नहीं जितना कि यहाँ तबाही मचाने में है। এই ডেপথটা ভয়েস যে দিয়েছে, আরও কিন্তু ক্যারেক্টারটা ফুটেছে। যখন আমরা ভিজুয়ালি দেখছিলাম থ্যানোসকে, রীতিমতন ভয় লাগছিল যে হ্যাঁ একটা সিরিয়াস ক্যারেক্টার কিছু বলছে ভাই, রীতিমতো। তো একটা অ্যানিমেশনের ফিল্মের জন্য তুমি 50 সেকেন্ডের মুভি বানাও কি 5 মিনিটের বানাও কি 5 ঘন্টার বানাও, তুমি যদি ভয়েসিংটা ঠিকঠাকভাবে না দাও, ক্যারেক্টারটা তোমার ফুটবে না। তো ভয়েস অ্যাক্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভয়েস অ্যাক্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাকেও একটু আধটু অ্যাক্টিং জানতে হবে, কারণ দেখো যখনই আমরা মানে একটা ক্যারেক্টারকে দিয়ে অ্যাক্টিং করাচ্ছি, যখন রিক করছি যে এই সিনটার মধ্যে হাসছে, তখন আমরা একটা না মিরর পাশে রাখি, ছোট্ট মিরর। আচ্ছা, হ্যাঁ, তো ওখানটা আমরা দেখি হাসলে কীরকম লাগছে আমাদেরকে, কতটা মুখ যাচ্ছে, ততটুকু আমরা এডিট করি। ভুরুটা এরকম করলে কতটা যাচ্ছে, আচ্ছা এতটা যাচ্ছে, তো আমরা অতটা করি, আমরা মিরর পাশে রাখি যাতে এক্সপ্রেশনগুলোকে ভালো করে, সেটা আমাদের প্রি প্রোডাকশনেও শেখানো হয় কীভাবে করতে হয় এটা। আর যখন আমরা 3Dতে কাজ করি, একটা বাচ্চাকে শেখাই যে কীরকমভাবে করতে হয়, তখন আমরা পুরো মিররটাকে পাশে রেখেই ওকে। বাহ, এটা খুব ইন্টারেস্টিং। এবং তাতে আমার মনে হয় একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচও তৈরি হয়। একদম। এখন তো সফটওয়্যার অনেক ডেভেলপ হয়েছে। এখন তোমার ফেসের মধ্যেই 3টে এরকম 2-3টে 4টে এরকম ডট লাগিয়ে দেওয়া হয়, যেখানে তোমার ফেশিয়ালটাকে রেকগনাইজ করে নিচ্ছে, আর সেটাকে তুমি তোমার মডেল, যেটা তুমি 3D মডেল বানাচ্ছ, সেটার মধ্যে তুমি চিপকে দিচ্ছ সফটওয়্যারের সাহায্যে। তারপরে তুমি একটুখানি হালকা এডিট করলে ওটা হয়ে যাচ্ছে, তুমি এক্সপ্রেশনগুলো পেয়ে যাচ্ছ। দেখবে এখন তুমি যদি মেকিংয়ের সিনেমাগুলো দেখো, লাইক হাল্কের যদি তুমি মেকিংটা দেখো, দেখবে এখানটা একটা বড় মেশিন লাগানো থাকে, যেখানটায় লাইট পড়ছে আর ফেশিয়াল এক্সপ্রেশনটাকে ক্যাচ করছে, সেটাকেই ক্যাচ করে 3Dতে লাগিয়ে দেওয়া হয়, ওই মডেলটার মধ্যে লাগিয়ে দেওয়া হয়। তারপরে একটু আর হালকা এডিট করে নিল, পারফেক্ট হয়ে গেল, রেন্ডার করে নিল, হয়ে গেল। প্রথম কোথায় ইউজ করা হয়েছিল? প্রথম আই থিঙ্ক ইউজ করা হয়েছিল অ্যাভাটারেই, আই গেস। কারণ অ্যাভাটারের দেখেছিলাম আমরা, আমি মেকিং দেখেছি। মেকিং এর মধ্যে ওটা কিন্তু খুব মানে ওই মুখের প্রত্যেকটা মুভমেন্ট পয়েন্টে একটা করে সাদা ডট লাগিয়ে, তারপর এরকম একটা ক্রস লাগিয়ে, লাল ডট সাদা ডট হোয়াটএভার, তো ক্রস লাগিয়ে তারপর পুরোটাকে আমার ধারণা ওটাকে ইয়ে করা হয়েছিল। আমার মনে হয় ওটাই প্রথম ছিল, আই এম নট শিওর অলসো। না না, ঠিক আছে, অ্যাভেঞ্জার্সও ইউজ করা হয়েছে। তুমি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, স্টোরি টেলিং এসব নিয়ে যখন কথা হচ্ছিল আমাদের, যখন বলছো তুমি পুরোটা, তার মধ্যে একটা জিনিস তুমি বলছিলে যে গেমিংয়েও ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টার জিনিসটা ইম্পর্ট্যান্ট। গেমিং বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড পপুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এবং সেখানে মোবাইলে আজকাল গেম চলে আসাতে মোবাইল গেমিং ইজ ভেরি পপুলার। অ্যাট দ্য সেম টাইম কম্পিউটার গেমিং বা মানে প্লে স্টেশন গেমিং আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডেই অনেক বেশি ছড়িয়েছে। আমার যতদূর মনে হয়, আমি মনে পড়ে আমি ছোটবেলায় দুটো গেম খুব খেলতাম, একটা হলো ডেল্টা ফোর্স আর একটা হলো ম্যাক্স পেন। ম্যাক্স পেন, ইয়েস, আমার ফেভারিট গেমসের মধ্যে। হ্যাঁ, ম্যাক্স পেন 2 দুটো আমরা খেলেছিলাম। সিরিজ স্পাইডারম্যান, তো এইসব খেলতাম। সেই সময় থেকে দাঁড়িয়ে ফিফা, ইনফ্যাক্ট ফিফা আমার খুবই প্রিয় গেম ছিল। তারপর থেকে আমি অ্যাকচুয়ালি ফিফা যেই সময় থেকে দেখেছি, ফিফার এভলিউশন দেখেছি আমি, পুরো ফিফা কিভাবে শুরু হয়েছে। এবং প্রথম আমি ফিফা খেলেছিলাম 2000-এ। ওকে, ফার্স্ট ফিফা বেরিয়েছিল 2000 ফিফাটাতে না কিছুই ছিল না, মানে লোকগুলো কোনো টুক করে যাচ্ছে। তারপর আস্তে আস্তে রিয়েলিজম তৈরি হলো ফুটবলের মধ্যে, সত্যি সত্যি মনে হতো একটা ম্যাচ দেখছি। ইনফ্যাক্ট আমি একটা সিনেমাতে কাজও করেছিলাম, আমার কাজ ছিল ফুটবল ম্যাচটাকে কোঅর্ডিনেট করা। সেখানে আমি ফিফা থেকে আচ্ছা ফরমেশনটা ক্রিয়েট করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইভাবে করেছিলাম। তো আমি যেটা ব্যাক টু দ্য টপিক, সেটা হলো গেমিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা বড় জায়গা, মানে হিউজ। লাইক আমি যদি তোমাকে মার্কেট সাইজ বলি, ইটস $282 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আর এই যে আমরা কথা বলছি এখন, এই যে 5 মিনিটের মধ্যে যে কতটা ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে ধারণার বাইরে। আর বলা হচ্ছে যে 2027-এ এটা 360 ক্রস করে যাবে
$360 বিলিয়ন ক্রস করে যাবে। বাপরে বাপ, এটা হিউজ ইন্ডাস্ট্রি তাহলে। মানে প্লে স্টেশন আসার পর একটা রেভলিউশন হয়েছে গেমিং ইন্ডাস্ট্রিতে। আর PS5 আসার পর তো দুর্দান্ত রেভলিউশন হয়েছে। আর তুমি নর্মালি তোমায় বলছো, একটা সিনেমা যখন আমরা বানাই, আমরা যখন একটা সিনেমা বানাই বা একটা প্রোডাকশন হাউস যখন সিনেমা বানায়, তখন সিনেমাটাকে প্রমোট করার জন্য রিয়েলিটি শোতে যায়, নিউজ চ্যানেলে দেখায়, টিভি শো মানে টিভিতে প্রমোট করে বা থিয়েটারেও প্রমোট করে। কিন্তু একটা গেম প্রমোট করার জন্য একটা সিনেমা বানিয়ে দেয়। আর আতিপাতি না, মানে হাই বাজেট ফুল ফ্লেজেড মুভির কথা বলছি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগেই বেরিয়েছে মুভিটা গ্র্যান টুরিসমো। ইটস আ কার রিয়েলিজম কার গেমিং গেম। PS5-এই পাওয়া যাবে গ্র্যান টুরিসমো। ওটাকে প্রমোট করার জন্য একটা মুভি বানিয়ে দিল উইথ দ্য সেম নেম। ইয়েস, গ্র্যান টুরিসমো। আচ্ছা, যেটা প্রডিউস করেছে প্লে স্টেশনের নাম টাম সবই আছে। আর যে গাড়িগুলো ইউজ করা হয়েছে ওটার মধ্যে, সেটার মধ্যেও প্লে স্টেশনের লোগো আছে। সো ওটা পুরোপুরি মার্কেটিং ছিল, যে সিনেমাটা বানানোর মানে উদ্দেশ্যটাই ছিল গেমটাকে পপুলার করা। তো তার মানে তো অবভিয়াসলি দ্য মার্কেট সাইজ ইজ হিউজ, কারণ না হলে এটা তো সম্ভব না। বলছি তো, মানে এখন তো জাস্ট PS5, এটা জাস্ট একটা ট্রেলার। যখন PS6টা রিলিজ করবে, আশা করা হচ্ছে যে 2027-এর মধ্যে এটা রিলিজ করে যাবে। তারপরে যে কি একটা বড় রেভলিউশন হবে, কি কি করা যেতে পারে। এই যে GTA 6 আসছে, এই GTA 6-এ এমন কোনো কোনো জিনিস নেই যেটা একটা প্লেয়ার করতে পারবে না। একটা কথা আমাকে বলো তো, এই যে গেমিং ইন্ডাস্ট্রিটা এত বড় ইন্ডাস্ট্রি, এর মধ্যে তো ইন্ডিয়ান গেমস এর অত বড় পপুলারিটি নেই যতটা ওয়ার্ল্ডের বাকি অন্যান্য জায়গার গেমের আছে। এটা কেন, বা ইন্ডিয়ার গেম ইন্ডাস্ট্রিটা কি অবস্থায় আছে এখন? দেখো, ইন্ডিয়ান গেম কোনো কিছু করতে গেলে না, প্রথমে এটা ভালো করে শুরু করতে হয়। আমাদের এখানকার এরিয়া কি, শুরু করে ওটাকে লাইক ওটার ওপর কোনো ইমপ্লিমেন্ট করার সেই উদ্দেশ্যটা সবার মধ্যে না থাকে না। এখন প্রচণ্ডভাবে হচ্ছে। আমার একটা কথা মনে পড়লো, শুধু আমি তোমায় অ্যাড করে দিই, সেটা হলো রাওয়ান যখন বেরিয়েছিল, হ্যাঁ, তখন রাওয়ান বলে একটা গেম এসেছিল, রাওয়ান ডন টু বলে ওটা গেম এসেছিল। আচ্ছা, প্লে স্টেশনে রিলিজ করেছিল। রাওয়ানটা আমি খেলেও ছিলাম PS2-তে তখন। রাওয়ানটাই আমি শাহরুখ খানের আউট অ্যান্ড আউট খুব বড় ফ্যান। বাট রাওয়ানটা মানে বেরিয়েছিল বলেই আমি প্লে স্টেশন 2টা কিনেছিলাম, যাতে আমি রাওয়ান গেমটা খেলতে পারি। আচ্ছা, সো এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা যদি আমি ভাবি, আমি একটা প্লে স্টেশনের কনসোলও নিলাম, রাওয়ানের গেমটাও নিলাম, সিনেমাটাও দেখলাম, পুরোপুরি ইন্ডাস্ট্রিটাইজ কানেক্টেড। এবার PS2-তে নেক্সট যেই গেম করছি, আমি তো শুধু রাওয়ান গেম খেলেই ছেড়ে দেবো না, আমি তো আরও গেম খেলবো। সো পিসি গেম ইজ আউট অ্যান্ড আউট পিসিতে তো অ্যাভেলেবেল, বাট কনসোলস যে ওর কথা যদি বলি, লাইক PS5 বা মাইক্রোসফটের যে কনসোলটা আছে সেগুলোর কথা যদি বলি, ওটার ইন্ডাস্ট্রিটা কিন্তু হিউজ। আর PS6 রিলিজ হয়ে যাওয়ার পর এটা রেভলিউশন হবে। আর ডিজনি এমন একটা জিনিস বানিয়েছে, লাইক একটা শিট, এটা ম্যাটের মতন, মানে মেঝেতে পেতে দেওয়া হবে, আর ওটা কানেক্টেড থাকবে গেমের সাথে, টিভির সাথে। এবার তুমি ওটা ইট উইল ওয়ার্ক লাইক আ ট্রেডমিল। যখন তুমি VR পরে গেম খেলবে, এখন তুমি VR পরে একটা জায়গায় দাঁড়িয়েই গেমটা খেলছো, তুমি সেই ওয়াকিং এক্সপিরিয়েন্সটা নিতে পারছো না। ওই প্রোডাক্টটার সাথে তুমি তুমি দৌড়াতেও পারবে, আস্তে আস্তে হাঁটতেও পারবে, অ্যাকশনও করতে পারবে, ওটার মধ্যে ঘুরতেও পারবে। আচ্ছা, তো ইটস ভেরি হিউজ। আর শুধু VRটা যে গেমিংয়ে ইউজ হয় তা না। আজকে তুমি ধরো কোনো একটা হাই প্রজেক্টে কাজ হচ্ছে, রিয়েল এস্টেটের কাজ হচ্ছে, তখন কিন্তু রিয়েল এস্টেটে পুরোপুরি ভার্চুয়াল রিয়েলিটিতে ফ্ল্যাটটাকে ডিজাইন করা হয়। তারপরে কাস্টমারটা যে কিনতে আসবে তাকে VR সেটটা এমনভাবে পড়ানো হয়, তখন কাস্টমার দেখতে পারে, আচ্ছা ওখানটায় কিচেনটা আছে, ওয়াও কি সুন্দর কিচেনটা। সো VR ইন্ট্রোডিউস করেছে গেমিং ইন্ডাস্ট্রি, বাট ইউজ করছে অনেক ইন্ডাস্ট্রি। কারেক্ট। এবার VR দেখো, এই যে মেটাভার্স, দ্যাটস অলসো VR। অ্যাপেল নিজের VR প্রোডাক্ট আনছে, এনে ফেলেছে অলরেডি, কয়েকদিনের মধ্যে চলে আসবে সেটা। এবার এই সমস্ত তো VR ভার্চুয়াল রিয়েলিটি, এটা একটা বড় রেভলিউশন তো আসতে চলেছে, কারণ মানুষ রিয়েলিটির সঙ্গে ডিট্যাচড হচ্ছে। দ্যাট ইজ ভেরি ট্রু। আমি বলছি না এটা ভালো খারাপের বাইরে,
হ্যাঁ, হচ্ছে এটা, এবং সেখানে ভার্চুয়াল রিয়েলিটি ইজ গোয়িং টু প্লে এ ভেরি মেজর রোল। এবং আমরা জানি না যে ভবিষ্যতে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা একটা জায়গায় বসে, হয়তো তারা প্রত্যেকেই বাড়িতে বসে আছে, বাট ইট ফিল সবাই একসাথে বসে আছে। এটা বোধহয় আমি জানি না, এটা বোধহয় আমরা খুব শিগগিরই দেখবো। কোভিডের পর থেকে ইন্ট্রোডিউস হয়েছে বলতে গেলে। ওই যে ভিডিও কনফারেন্স, ওই যে ভিডিও কলে সবাই থাকা, তারপরের থেকেই মানে ফেসবুকই মানে ইন্ট্রোডিউস করালো মেটা, যেটা ওর প্ল্যান ছিল ফেসবুকের করার, সেটা আলটিমেটলি হতে পারলো না, বাট ইন ফিউচার গিয়ে অবভিয়াসলি হয়ে যাবেই বিকজ অফ কি ওই হেডসেটটা চলে এসছে, যেটা অ্যাপেল করে দিয়েছে আর দুর্দান্ত করেছে। যাই হোক, ওটার থেকে আরেকটা জিনিস আমার মনে আসলো, এআই। লোকে বলছে, সবাই বলছে এআই তো চলে এসছে, আর কি থাকবে ভিএফএক্স ইন্ডাস্ট্রি। এটা পুরোপুরি একটা মিথ। এআই ইজ লাইক আ ফান টুল রাইট নাও। এআইতে তুমি স্টোরি বোর্ডিং করতে পারবে, তুমি একটা সিন শ্যুট করার আগে তুমি ডিসাইড করতে পারবে কীভাবে তুমি ওটা স্টোরি বোর্ড করলে। এআই কী করছে, এআই ধরো তুমি একটা পেন্টিং এআইতে তুমি বানাচ্ছ, আই নিড আ বিচ, আই নিড আ ম্যান সিটিং অন আ বিচ, এরকম টাইপ করে তো তুমি কোড করে তো তুমি এন্টার মারলে ছবিটা দিচ্ছে। এআই কী করছে, যতগুলো ইমেজ ওয়ার্ল্ডে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করে কম্বাইন করে একটা ইমেজ বানিয়ে দিচ্ছে। তো একটা আর্টিস্ট যখন, যদি ফুল ফ্লেজেড আর্টিস্ট যদি এআই নিয়ে কাজ করে, তাকে না শিখতে হবে এআইটা কী করে ইউজ করতে হয়, নাহলে ও প্রথমে তো ইউজ করতে পারবে না। আর এআই ইজ লিমিটেড, এআই ক্যান নট রিপ্লেস হিউম্যান, নেভার এভার, আই ক্যান বেট অন দ্যাট। না না, সেটা আমার মনে হয়, এই রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেটা হলো এআই এর যে ইনফরমেশন প্রসেস করার ক্ষমতা, যত সময় যাবে এআই এর কাছে ইনফরমেশন বাড়বে, মানে যত ও ইনপুট বেশি নেওয়া শুরু করবে। এবার দেখা যাচ্ছে কয়েকটা পার্টিকুলার চ্যাটবোর্ডের ক্ষেত্রে, চ্যাটবোর্ড মানে যাদের প্রশ্নগুলো, যেরকম চ্যাট জিপিটি আছে সবাই জানে এখন, এবার চ্যাট জিপিটি এখন তার অ্যাকুরেসি হারাচ্ছে ধীরে ধীরে, কারণ তারা এত ইনফরমেশন আছে তার মাথায়, সে প্রসেস করতে গিয়ে আগের যা আউটপুট ছিল সেই আউটপুটটা এখন একটু কমেছে, বা কমেছে বলা ভুল হবে, প্রসেসে ওদের একটু সময় বা একটুখানি লাগছে। কারণ তুমি ভেবে দেখো যে এআই তো একটা প্রসেসর, মানে একটা আলটিমেটলি তো ইটস কম্পিউটার। এত ইনফরমেশন প্রসেস করার জন্য যেই লেভেলের মেমোরি লাগবে, মানে আমাদের তো মানে ইনফিনিট মেমোরি আছে আমার মনে হয়, আমরা যে কোনো এত বছরের মেমোরি আমাদের মধ্যে স্টোর আছে। এটা এআই এর পক্ষে করার জন্য টেকনিক্যালি ইট ইজ গোয়িং টু বি টাফ। তো আমার মনে হয় এআইটা একটা লিমিটে গিয়ে না ও থেমে যাবে, ক্যাপাবিলিটি অত দূরই, মানে আমরা অ্যাভেঞ্জার্সের মতো এই পৃথিবী দেখবো না, যেখানে এআই থেকে একটা এআই হঠাৎ পৃথিবীকে রুল করা শুরু করবে, সেটা মনে হয় খুব একটা হওয়ার চান্স নেই। এবার যে কোনো জিনিস প্রথমে আসলে মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করে, এআই এর ক্ষেত্রেও তাই হচ্ছে আই থিঙ্ক। বাট আমরা আমাদের স্টুডেন্টসদেরকে এআই এর ট্রেনিংও দিই, বিকজ যখন এটা মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে বা সবাই ইউজ করছে, তো সঠিকভাবে ইউজ করাটা খুব দরকার। ধরো আমাদের কোনো একটা স্টুডেন্ট স্টোরি বোর্ডিংয়ে কাজ করছে, তো ওকে অ্যাকচুয়াল ইনপুটটা দিতে হবে, লাইক ওকে অ্যাকচুয়ালি কিন্তু স্টোরি বোর্ডিংটা জানতে হবে, তারপরে গিয়ে ও একটা ভাববে যে হ্যাঁ আমার এরকম স্টোরি বোর্ডিংটা চাই। তো যতক্ষণ পর্যন্ত না এআই ওকে ওই পারফেক্ট ইমেজরিটা ক্রিয়েট করে দিচ্ছে, ততক্ষণ কিন্তু ওই আর্টিস্টটা স্যাটিসফাই হচ্ছে না। এবার ধরো এআই করতে পারলো না, তখন ওটাকে নিজেকেই করতে হবে স্টোরি বোর্ডিংটা। ঠিক। তো আমরা আমাদের স্টুডেন্টসদেরকে এআই ট্রেনিংটাও দেই, এখন দিচ্ছি, ওয়েবিনার অনেকে নিচ্ছে, অনেক এক্সপার্ট এসে সেমিনার নিচ্ছে, উই আর ইনটু দ্যাট টু। সো একটা জিনিস তো খুব পরিষ্কার আমাদের এতক্ষণের কথাতে হলো, সেটা হলো একটা জিনিস, অনেকটা বড় ইন্ডাস্ট্রি, খুব বড়, অনেক বেশি জব অপরচুনিটিস, এবং আমার মনে হয় ইটস ফান টু ওয়ার্ক ইন, মানে ভিএফএক্স এ কাজ করা একটা ফান। আর রিসেন্টলি আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে মালদার একজন, পশ্চিমবঙ্গের আরও এক জায়গার একজন, মালদার যেই ছেলেটির কথা বলছি তার নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, যে কারো মনে থাকলে প্লিজ লিখে জানাবেন কমেন্টে। সেটা হলো যে নাকি পুষ্পাতে কাজ করেছিল মালদায় বসে। তো আজকালকার দিনে এই গ্লোবালাইজেশনটার জন্য একটা জিনিস তো হয়েছে, সেটা হলো যে কোনো জায়গায় বসে যে কোনো লোক হলিউডের কাজও করতে পারে। আমাদের ইনস্টিটিউটেরই কত ছেলেরা প্রত্যেক বছর, এই তো আমাদেরই 2020-তে একটা ছেলে, আমি নামটা ভুলে যাচ্ছি, আমি রিয়েলি ভেরি সরি, ও আমাদের ইনস্টিটিউটে নিয়েছিল অ্যাডমিশন। ও
ও 2023 এর মধ্যে রেড চিলিজে কাজ পেয়ে গেছে, ইভেন কি জওয়ান, পাঠান, ডাঙ্কি, অ্যানিমাল, ইভেন কি যে যোদ্ধা বলে সিনেমাটা রিলিজ হচ্ছে ওটার মধ্যেও রেড চিলিজের ভিএফএক্স ইউজ করা হয়েছে। তো ওইখানটাও আমাদের রেড চিলিজের, যেহেতু আমাদের স্টুডেন্টস রেড চিলিজে কাজ করে, তো ও আউট অ্যান্ড আউট 3-4টে সিনেমার মধ্যে অলরেডি কাজ করে ফেলেছে 2020-তে ঢুকেই, 2023 এর মধ্যেই কাজ করে ফেলেছে। তো জব অপরচুনিটি প্রচুর, তুমি যদি ঠিকঠাকভাবে শিখতে পারো জিনিসটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, তোমাকে শিখতে হবে। তুমি ভাবলে হ্যাঁ বাবা হেভি ব্যাপার, আমি অ্যাডমিশন নিয়ে নিলাম, অনেকে এরকম আছে আমি দেখেছি ইঞ্জিনিয়ারিংয়েও অ্যাডমিশন নিয়ে, আর ভাই ইঞ্জিনিয়ার তো হয়েই গেলাম, আর কি দরকার, পড়াশোনা করলো না, লাস্টে কি ওই ভুগলো। তো আউট অ্যান্ড আউট ডিস্ট্র্যাকশনগুলোকে সরাও লাইফ থেকে, যারা এই ফিল্ডে আসতে চাইছে একটাই বলবো, লাইফের ডিস্ট্র্যাকশনগুলোকে সরাও। ডিস্ট্র্যাকশনগুলোকে সরিয়ে তুমি ফোকাস করো যে আমাকে এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 years to 4 years, আমাকে 4 yearsের মধ্যেই আমি নিজেকে এমন ক্যাপেবল বানাবো যে আমি যখন আমার ওয়ার্ক লিঙ্কডিনে আপলোড করবো আমাকে সঙ্গে সঙ্গে অফার যাতে পেয়ে যায়। আর এটা হয়েছে, আই এম নট জোকিং, আই এম নট ব্লাফিং এট অল। তুমি নিজে গিয়ে ইনফরমেশনটা ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারো। আমাদের ইনস্টিটিউটের 2টো ছেলে আছে এরকম, লিঙ্কডিনে সকালবেলা আপলোড করেছে, বিকেলবেলা ওরা জব অফার পেয়ে গেছে। তারপর আমাদের যে ম্যাডাম আছে, মানে চৌরঙ্গির কথা বলছি, ফ্রেমবক্স চৌরঙ্গির কথা বলছি, খুবই ভালো ইনস্টিটিউট। ফ্রেমবক্স ইজ আউট অ্যান্ড আউট ভেরি গুড। তোমার যে ইনস্টিটিউটটা তার নাম হলো ফ্রেমবক্স, ইয়েস। আমাদের ফ্রেমবক্স 2.0 সার্চ করলেই পেয়ে যাবে, ব্যারাকপুরে আছে। যারা অ্যাডমিশন নিতে চায় আই এম অলওয়েজ দেয়ার। সো ওটাই, মানে ওখানটায় 2টো ছেলে এরকম আপলোড, শুধু 2টোর কথা বলছেন, এরকম হতেই থাকে। লিঙ্কডিনে কাজটা আপলোড করলো, বিকেল মারার মধ্যে জব অফার পেয়ে গেল। তারপরে ম্যাডাম বললো যে আপনি কি ছেলেটাকে এত টাকা দেবেন, যদি দেন তাহলেই দেবো, নাহলে দেবো না। ওই মানে মানে জব বলতে গেলে আমরা ওরকম জব অফার করি না যে 10,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা, উই ডোন্ট ডু দ্যাট। আজকালকার দিনে 10,000 টাকায় কী হয়? কিচ্ছু না, আজকালকার দিনে 10,000 টাকা ভ্যালু নেই। স্টার্টিংই হতে হবে 30। আর আমাদের ছেলেরা ওরকমই, আমাদের ছেলেপেলেরা ওরকম লেভেলে সেই জায়গাতেই কাজ করে যেখানটায় ওরকম অপরচুনিটি দেয়, ওরকম টাকা স্যালারি থাকে বলেই আমাদের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তো আগের বছরই ওয়াইএফএক্স জয়েন করেছে। ওয়াইএফএক্স মানে ইয়াশরাজ ফিল্মসের যে ভিএফএক্স ইউনিটটা। ওর 1 বছর পর 18,000 টাকার ইনক্রিমেন্ট হয়েছে ওর, মানে 18,000 টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে ওর 1 বছরে। 18,000 টাকার ইনক্রিমেন্ট মানে স্যালারিটা আমি বললামই না। তো তুমি যত ভালো কাজ করতে পারবে, তোমাকে আর বলতে হবে না কাউকে, তোমার কাজ দেখেই তোমাকে নিয়ে নেবে। তাই এর জন্য প্রি প্রোডাকশন থেকে শুরু করে সব কিছুই ইম্পর্টেন্ট। শুধু সফটওয়্যার ট্রেনিং ইজ নট গোয়িং টু হ্যাপেন, ওটা ইটস নট গুড। বুঝেছি যেটা তুমি বলতে চাইছো, যেটা আমার লেমন টার্মে আমি বুঝলাম। যদি আমাকে ভিএফএক্স শিখতে হয় তাহলে শেখার মতো করে শিখতে হবে। ওই জাস্ট একটা সফটওয়্যার শিখলাম, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। আর ওটা তোমাকে এমপ্লয়মেন্ট দেবে। আরেকটা বিষয় হলো স্কিলস। স্কিলটা যত ভালো করে শিখতে পারা যাবে তত বেশি তোমার কাজকে লোকে ভ্যালু করবে। স্কিল শেখো, ওটাকে ডেভেলপ করো, প্র্যাকটিস করো, ডেভেলপ করো, প্র্যাকটিস করো, ডেভেলপ। এখন দেখো, সফটওয়্যার শিখে তুমি এমপ্লয়মেন্ট তো পেয়ে নেবে, কিন্তু তোমার একটা জায়গা অবধি তুমি ওখানটা আটকে থাকবে, তুমি ওর বাইরে বেরোতে পারবে না। তুমি যদি ভাবছো যে একটা ক্রিয়েটিভ কিছু করবো, তোমার ইচ্ছে আছে ক্রিয়েটিভ কিছু করার, কিন্তু তুমি দেবে যাবে, কারণ তোমার সেই প্রি প্রোডাকশন নলেজগুলো নেই। তো আমরা আগে প্রি প্রোডাকশন নলেজটা স্টুডেন্টসদেরকে ভালোভাবে ক্লিয়ার করি, যেটা ওর আগে গিয়ে দরকার। স্টোরি বোর্ডিং, স্কেচিং, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এই সব কিছু। তারপরে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরেও কাজ করাই, যাতে ও যখন কোনো জায়গায় ওকে আমি ক্যাম্পাসিংয়ে পাঠাবো, ও যাতে গিয়ে ভালো করে কথাটা বলতে পারে। একদম একদম, সেটা খুব ইম্পর্টেন্ট। নিজের স্কিলটা আছে, অনেকের মধ্যে স্কিল থাকে, কিন্তু সে সেটাকে ঠিক করে প্রেজেন্ট করতে পারে না। কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওটাও করি। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে করো, ভালো করে করো, আতিপাতিভাবে করো না। আর ভেবো না যে ঢুকে গেছি ব্যাস হয়ে গেল, লাইফ সেট। লাইফ এরমভাবে সেট হয় না। আমার মনে হয় শুধু এটা ভিএফএক্স এর জন্য না, ও সব জায়গায়, সব ক্ষেত্রে। যদি ওই আমি যে কোনো কাজই করা হোক, সেই কাজটা করার মধ্যে যদি ওই ইন্টেন্সিটি বা ওই ডেডিকেশন, পারসিভিয়ারেন্স এই পুরোটা না থাকে, তাহলে কোনো কাজেই কেউ বিরাট সাকসেসফুল হতে পারবে না। এবং
বিশেষ করে এরকম একটা ফিল্ডে যেখানে ক্রিয়েটিভ মাইন্ড ইম্পর্ট্যান্ট, সেখানে তোমার মাইন্ড, তোমার হার্ট, তোমার সোল সব কিছু থাকতে হবে ওই কাজটার মধ্যে, তাহলেই বড় হওয়া যাবে অ্যাকচুয়ালি। আমরা যখনই দেখি কোনো স্টুডেন্ট একটু ঢিলামি দিচ্ছে, একটু ফাঁকি মারছে, আমরা বকে বকে কাজ করাই। কারণ ও যদি কাজ না পায়, ও যদি মার্কেটে গিয়ে বলে যে ভাই আমি তো শিখলাম, জব পেলাম না, ওটা আমাদের ব্র্যান্ডে এফেক্ট করে। সো উই ডোন্ট ডু দ্যাট, উই ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাট অল। তুমি এখানটায় এসছো, তুমি একটা বিএসসি ডিগ্রির মতন করছো, তোমার পয়সা লাগছে করতে, তুমি এত টাকা দিয়ে করছো। আমরা বিএসসি ডিগ্রি অফার করি। ডিগ্রি প্রোগ্রাম বলতে আমাদের কাছে 2-3টে ডিগ্রি প্রোগ্রাম আছে, গেমিংয়ে, ভিএফএক্সে, অ্যানিমেশনে, সবই বিএসসি। তো তুমি যখন একটা এরকম বড় একটা কোর্স করছো, 3.5 বছর লেগে যাচ্ছে, 4 বছর লেগে যাচ্ছে তোমার কোর্সটা কমপ্লিট করতে, তারপরে আবার স্পেশালাইজেশনের জন্য আমরা 6 মাস সময় দিই, সেই বাচ্চাটাকে নিজের ডেমোরিল শরীরটা তৈরি করার জন্য সময় দিই। তো আমরা যখনই দেখি যে ফাঁকি মারছে, আমরা গার্জেন কল করে দিই ডাইরেক্ট, যে বস দিস ইজ নট গোনা হ্যাপেন, তুমি কাজ পাবে না, এফেক্টটা আমাদের পড়বে, তো তোমাকে ভালো করে কাজটা করতে হবে। তোমার শেখাটার মধ্যে কোনো ইয়ে থাকা যাবে না, কোন শেখার মধ্যে যদি তুমি ডিফেক্ট দাও হবে না, হবে না আলটিমেটলি। বেশ। সো আমার মনে হয় আমরা অনেকটাই কথা বললাম ভিএফএক্স নিয়ে। আমি জানি না কত আমার, দেখুন আমার প্রচুর জিনিসে ইন্টারেস্ট, এরকম এই কারণে ভিএফএক্সেও ইন্টারেস্ট। এবং হিরকও বলল যে হি অলসো ওয়ান্টস টু শেয়ার হিজ মানে কি বলবো এক্সপিরিয়েন্স বা আইডিয়া অফ ভিএফএক্স। তো আমার মনে হলো এটাকে দিস ক্যান বি এ ফান এপিসোড। আমার মনে হয় আপনাদের এতক্ষণ অবধি বিষয়টা বেশ ফান লেগেছে, নতুন কিছু নলেজ পেয়েছেন, নতুন কিছু ইনফরমেশন পেয়েছেন, নতুন কিছু ভ্যালু অ্যাড হয়েছে আপনাদের লাইফে। তো আজকের কনক্লুশনের আগে আমি একটা জিনিস বলে দিই, সেটা হলো হিরকের একটি ইনস্টিটিউট আছে যেটা ব্যারাকপুরে, যার নাম ফ্রেমবক্স। ব্যারাকপুরে কোন জায়গায় আছে হিরক? ব্যারাকপুরের ওয়্যারলেস গেটের একদম সামনেই। ওয়্যারলেস গেটের একদম সামনে। ব্যারাকপুর বা ওই এরিয়ায় কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ভিএফএক্স নিয়ে, ইন্টারেস্টেড থাকেন ভিএফএক্স সম্পর্কে, মানে ভিএফএক্সটা খুব ভালো করে শিখতে, তাহলে আমার মনে হয় হিরকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিচে কিভাবে যোগাযোগ করবেন তার নিচে কন্ট্যাক্ট ডিটেল এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একটা কথা বলো, সেটা হলো তোমার যে ইনস্টিটিউটটা যার কথা তুমি বলছিলে, ফ্রেমবক্স, এই ফ্রেমবক্স ইনস্টিটিউটটার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর? মানে যদি আমি জাস্ট দর্শকদের জন্য জানতে চাই, ধরো আমি ভিএফএক্স শিখবো, আমি কেন ফ্রেমবক্স চুজ করবো, সেটা আমাকে একটু বলবে? দেখো, আমার না এই ফ্রেমবক্স ইনস্টিটিউটটা, মানে ফ্রেমবক্সটাই যে আমি খুলবো ভেবেছিলাম তা কিন্তু নয়। মার্কেটে যে রিনাউন্ড নেমস আছে, ব্র্যান্ড আছে, আমি না তাদের কাছেই ফার্স্টে গেছিলাম। প্রথমে আমি তোমাকে বলে দিই আমার উদ্দেশ্যটা কী ছিল এই ইনস্টিটিউটটা খোলার। আমি তো কাজ করছিলাম, যাই হোক নলেজ স্প্রেড করছিলাম, নিজের নলেজ গেইন করছিলাম। তো আমার উদ্দেশ্যটা ছিল এটাই, ইনস্টিটিউটটা খোলার, যে আমি যখন শিখতে ঢুকেছি, আমি অন্য ইনস্টিটিউট দিয়ে শিখেছি, কিন্তু সেখানটায় না কিছু ড্রব্যাকস ছিল, যেটা এখনও সেই ড্রব্যাকসগুলো চলছে। লাইক ধরো আমি একটা অ্যানিমেশন অ্যান্ড ডিজিটাল ফিল্ম মেকিংয়ের কোর্স করেছি, আমি সেটা নিয়ে ডিজিটাল ফিল্ম মেকিং ওয়াজ মাই কোর্স নেম, 3D অ্যানিমেশন অ্যান্ড ডিজিটাল ফিল্ম মেকিং। তো ডিজিটাল ফিল্ম মেকিংয়ে ফিল্ম মেকিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। You have to know what is the name of your camera, which camera can give you better output, কোন ক্যামেরাটা ইউজ করলে একটা ফিল্ম লুক তুমি পাবে। তো তার জন্য তো প্র্যাকটিক্যালিটিটা খুব দরকার। তো যখন আমি ইন দ্য ইয়ার অফ 2013 আমি আমার যে ডিরেক্টর ছিল তাদেরকে আমি বলেছিলাম যে স্যার লেটস ক্রিয়েট আ মুভি, अभी तो यूट्यूब का बहुत चल रहा है, let's upload something in YouTube and let's create a like at least 30 minutes movie so that we can showcase each and everybody's work. वहाँ पे 3D भी यूज़ करेंगे, वहाँ पे VFX भी यूज़ करेंगे, CGI भी यूज़ करेंगे, तो ताकि हर किसी का एक पोर्टफोलियो बन जाए। সেটাকে আমাকে অ্যালাউ করা হয়নি, উল্টো আমাকে বলতে গেলে কাইন্ড অফ একটু হিউমিলিয়েট করা হয়েছিল। তো তখন থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে সামথিং ইজ রং, সামথিং নিড টু চেঞ্জ। কারণ এগুলো দেখো, আমরা এত টাকা দিয়ে ভর্তি হচ্ছে একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্ট যদি স্টুডেন্টের মতন জিনিসপত্র না পায়, সেটা যদি কাজে না লাগে, ও যদি জবটা না পায়, তাহলে তো ব্র্যান্ডটাই এফেক্ট হচ্ছে না, আমাদের ব্র্যান্ডটাই এফেক্ট হচ্ছে। ঠিক। তো আমি আমাদের স্টুডেন্টদেরকে সব ধরনের ফেসিলিটি দেওয়ার চেষ্টা করি, সেটা প্রি প্রোডাকশন হোক, গেমিং হোক, ফিল্ম হোক,
আমার ইনস্টিটিউটে একটা ইনস্টিটিউটের ডিরেক্টরের প্রচুর দায়িত্ব থাকে, প্রত্যেক কটা স্টুডেন্টকে দেখতে হয় কার কোন দিকে ন্যাক আছে, কে কোন জবটা ভালোভাবে করতে পারে, ওকে কোন জায়গায় একটু সাপোর্ট দেওয়া দরকার। এগুলো যদি তুমি না দাও হবে না। তো যে যারা ফিল্ম মেকিং নিয়ে ভালোভাবে শিখতে চায়, স্পেশালি ডিজিটাল ফিল্ম মেকিং, তাদেরকে ক্যামেরার কাজটাও ভালোভাবে জানতে হবে। আর আমার কাছে প্রচুর স্টোরিজ আছে, আই হ্যাভ মেনি স্টোরিজ টু টেল, অ্যান্ড আই ওয়ান্ট কি আমার স্টুডেন্টসরা সেই স্টোরিগুলোর উপর কাজ করে তারা মানে পড়তেই মানে কোর্সটা কমপ্লিট করার আগেই যাতে সেই স্টোরিটা নিয়ে একটা কাজ করে আমি একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে পারি, যাতে কী হবে ও যখন ওই মানে ওকে যখন আমি ক্যাম্পাসিংয়ে পাঠাবো তখন ওর দেখাতে পারবে, স্যার দিস মুভি আই হ্যাভ, এইখানটা আমি এই কাজটা করেছি, এই কম্পোজিটিংয়ের কাজটা ছিল আমার। ঠিক, এটা ফ্রেমবক্স ছাড়া তুমি অন্য কোথাও পাবে না। হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর তোমার জন্য, মানে তোমার ইয়ের জন্য, তোমার ইনস্টিটিউটের ব্যাপারে। কারণ দেখো, এটা আমি ফেস করেছি। আমি যখন গিয়ে বলেছিলাম, আমাকে করতে দেওয়া হয়নি, উল্টো হিউমিলেট করা হয়েছে, উল্টো জিজ্ঞেস করা হয়েছে তুমি ফিল্ম বানাওগে, 1 লাখ রুপয়ে তো ইনভেস্ট করি লোগে। সো একটা স্টুডেন্টের কাছে 1 লাখ টাকা ইনভেস্ট করাটা ইটস নট আ, না, ইটস ডিফিকাল্ট, ইটস ইম্পসিবল, অলমোস্ট ভেরি ইম্পসিবল। তো আমি চাই আমার স্টুডেন্টরা সেই ফ্যাসিলিটিটা ভালো করে পাক, আর আমি আমার ইনস্টিটিউটে সিনেমা লেন ক্যামেরা ইউজ করি প্রত্যেক কটা কাজ করার জন্য। যখনই একটা ধরো একটা ব্যাচ শেষ হচ্ছে, একটা ফিল্ম বানাচ্ছি, সেই ফিল্মের সব কিছু, যারা সিজিআই হোক, ভিএফএক্স হোক, সবারই একটা করে সেই স্টোরি টেলিংটার ওপরেই সব কিছু হবে। এভরিথিং ইজ ফ্যান্টাসি ফিকশন স্টোরি, আমার কাছে সব স্টোরি ইজ ফ্যান্টাসি ফিকশন স্টোরি। তো সব কিছু ওইটার মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে। আর সিনেমা লেন ক্যামেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নর্মাল ডিএসএলআর দিয়ে তুমি শ্যুট করে দিলে বা নর্মাল ক্যামেরা, মোবাইল ক্যামেরা দিয়ে সেই তুমি প্রোডাক্টিভিটি কিন্তু পাবে না। তো আমি সেই জিনিসটাও আমার স্টুডেন্টদেরকে দিচ্ছি, এনিথিং। সো আর আমি যে ফ্রেমবক্সই খুলতাম বা ফ্রেমবক্সের সাথেই রিলেটেড হতাম তা কিন্তু না। আমি কিন্তু যারা এখন বড় বড় ব্র্যান্ড রয়েছে তাদের কাছেও গেছিলাম, কিন্তু তারা আমাকে এই জিনিসটা দেয়নি যে না ওয়াই অনলি সফটওয়্যার ট্রেনিং, অন্য কিছু হবে না। তো আমি তাদেরকে বাদ দিয়ে তারপরে দেখলাম ফ্রেমবক্স ইজ ভেরি, ওরা ইউনিকলি কাজ করছে আর বেস্ট কাজ করছে, মানে স্টুডেন্টদের জন্য দিচ্ছে। আর 100% প্লেসমেন্ট রেট আছে ফ্রেমবক্সের, 100%। মানে একজন এরকম নেই যে জব ছাড়া ওখান থেকে বেরোচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমি ফ্রেমবক্সের সাথে জয়েন করলাম। আমার খুবই ভালো লাগছে এখন। আর ছেলেপেলেরা কাজ শিখছে, করছে, ইভেন কি কাজ মানে শিখতে কাজ পেয়ে যাচ্ছে, সার্টিফিকেট পাওয়ার আগে কাজ পেয়ে যাচ্ছে। কারণ যেটা তোমাকে বললাম সেই লিঙ্কডইনের ব্যাপারটা। নাইস, হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়াই ফ্রেমবক্স। আজকে প্রথম কথা আসার জন্য এবং তোমার যে নলেজটা সেটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ। কারণ আমারও মনে হলো আমিও বেশ কিছু জিনিস জানলাম নতুন করে, এবং আমার মনে হয় করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। আমার মনে হয় আমার সঙ্গে দর্শকরাও অনেক কিছু নতুন জানতে পারলো। আর এই জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা, তাই এই কথাটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় নলেজ খুবই ইম্পর্ট্যান্ট, একটা ডোপামিন রাইজ করে আমাদের মধ্যে একটা আনন্দ দেয় যে আমি না নতুন কিছু শিখলাম, নতুন কিছু জানলাম। আমার মনে হয় সোল কানেকশন পডকাস্ট যারা দেখেন তাদের মধ্যে এই জিনিসটা আছে, বা তারা এই জিনিসটা ফিল করেন বলেই সোল কানেকশন পডকাস্টকে এতটা সাপোর্ট করেন, এতটা ভালোবাসা দেন। সো আজকে এই পয়েন্টেই এপিসোডটা শেষ করছি। আর যা বললাম সেই সব ইনফরমেশন নিচে দেওয়া আছে। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি।